নিজের বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে কারো স্পর্শ পেতেই আমার ঘুম ভেঙে যায়। চোখ জোড়া মিলতেই অনুভব করলাম আমি ছাড়াও আমার রুমের মধ্যে অন্য কারো উপস্থিতি। শরীরটা শিউরে উঠল আমার। আমার রুমে এত গভীর রাতে কে আসতে পারে? কথাটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি অনুভব করলাম কেউ একজন আমার পেছন থেকে আমার কোমরের উপর হাত রাখলো। ভয়ে শরীরটা ঠান্ডা হয়ে আসছে আমার। শরীরটা বেশ ভারী হয়ে গেছে। একটু নড়ে চড়ে ওঠার শক্তি নেই আমার। হাতটা আমার কোমর থেকে সরে যেতেই আমার কানে আর গলার উপর কারো গভীর নিঃশ্বাস পড়তে লাগলো। নিঃশ্বাসের উষ্ণতা আমার অদ্ভুত রকম ভাবে কাছে টানছে। আমি বিছানা থেকে অনেক কষ্টে নিজের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ালাম। বিছানা থেকে উঠে দাঁড়াতেই আমি রুমের লাইট অন করলাম। লাইট অন করে আমি বিছানার দিকে তাকাতেই আমার চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। আমি কাকে দেখছি? আয়াত ভাইয়া আমার রুমে, আমার বিছানায়, এত রাতে। গলাটা এক মুহূর্তে শুকিয়ে আসে আমার। একটা ঢোক গিলে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করলাম। আয়াত ভাইয়ের উপস্থিতি আমার মনের মধ্যে এক অজানা ভয় সৃষ্টি করে দিল। হাত পা কাঁপছে আমার। আয়াত ভাইয়া আমার বিছানার পাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তাকে উদ্দেশ্য করে কিছু বলার শক্তি পাচ্ছি না। অনেকটা সাহস করে একটু শান্ত গলায় বলার চেষ্টা করলাম, আয়াত ভাইয়া এসব কি? আমার রুমে এত রাতে আপনি, তাও আমার বিছানায়। কথাটা শেষ করতে আয়াত ভাইয়া আমাকে অবাক করে দিল। আয়াত ভাইয়া আমার রুমের দরজার কাছে দিয়ে দরজাটা বেশ শক্ত করে বন্ধ করে দিল। আয়াত ভাইয়ের এমন ব্যবহারের সাথে আমি পরিচিত নই। আমার মনের মধ্যে ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আমি দৌড়ে আয়াত ভাইয়ের কাছে ছুটে চলে আসি। দরজা খোলার চেষ্টা করতে আয়াত ভাইয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ভীষণ কর্কশ গলায় বলে উঠল, ভুল করেও দরজা খোলার চেষ্টা করিস না অর্ষি। আর যদি চিৎকার করিস তো তোর সম্মান নষ্ট হবে। আমি চাই না তোকে এই সমাজ নষ্টামের নাম ধরে ডাকুক। আয়াতের কথা শুনে অর্ষি একদম চুপসে যায়। আয়াত অর্ষির দিকে এগিয়ে আসতে থাকে। অর্ষি আয়াতের চোখ বরাবর দৃষ্টিপাত করে আছে। অর্ষির চোখ জোড়া আয়াতের দিকে ভীষণ ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করছে। আয়ান অর্ষির দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে অর্ষির দিকে এগিয়ে যেতে থাকে। অর্ষি এক পা করে পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে তার পিঠ ঠেকে যায়। আয়াত অর্ষির খুব কাছে চলে আসে। অর্ষি একদিক মুখ বাঁকিয়ে ফিসফিস করে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আয়াত ভাই প্লিজ, আমার কোনো ক্ষতি করিয়েন না, আমি আপনার বোন, প্লিজ ভাইয়া। অর্ষির কথা আয়াতের কানে যাচ্ছে না। আয়াত অর্ষির কোমরে নিজের হাত রাখতেই অর্ষি নিজেকে শান্ত করলো। অর্ষি আপন মনে ভাবতে লাগলো, আয়াত ভাইয়া আমাকে চুপচাপ থাকতে বললো, আর আমি চুপচাপ নিজের সব থেকে দামি সম্পদ, আমার সম্মান তার হাতে তুলে দিব। এটা কি করে সম্ভব? সম্মান নষ্ট হোক তবুও নিজেকে কারো কাছে নত করব না আমি। কথাটা ভাবতেই অর্ষি আয়াতের হাত ধরে নিজের কোমর থেকে সরিয়ে দিল। আয়াত অর্ষির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কাজটা আমায় করতে দে অর্ষি। আমি মরে যাব, তবুও নিজের সম্মান নষ্ট করতে দিব না। কথাটা শেষ করতেই অর্ষি আয়াতের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। আয়াত কিছুই বুঝতে পারল না কি হতে কি হয়ে গেল। তোর বাবা আমাকে আশ্রয় দিয়েছে বলে আমার সাথে নোংরামি করতে চলে আসবে আর আমি সবকিছু মেনে নিব? তা তো হতে পারে না। আমার কাছে আমার আত্মসম্মান পৃথিবীর সব থেকে দামি, যেটা আমি কখনোই কাউকে নিতে দেব না। মাইন্ড ইট মিস্টার আয়াত, বেরিয়ে যান আমার রুম থেকে। সকাল হতেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। অর্ষির কথা শুনে আয়াত থ মেরে দাঁড়িয়ে যায়। অর্ষির থাপ্পড়ে যতটা না রাগ হচ্ছে, তার থেকে কয়েক গুণ বেশি রাগ হচ্ছে অর্ষি চলে যাবে এটা শুনে। আয়াত অর্ষির হাত জোড়া দুম করে চেপে ধরে অর্ষিকে তার মুখের দিক বরাবর থেকে ঘুরিয়ে নিল। পেছন থেকে অর্ষির কানের কাছে মুখ নিয়ে আয়াত ফিসফিসিয়ে বলতে লাগলো, আমার তো শরীরের উপর কোনো ইন্টারেস্ট নাই, তবু আমায় বাধ্য করিস না। আমি তোর রুমে তোকে ধর্ষণ করতে আসি নাই। আমি এসেছি তোর পিঠে লেপটে থাকা আমার এই চিপটা নিতে। এই তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার রুমে ফার্দার তুই যাবি না। কথাটা শেষ করতে আয়াত অর্ষিকে একটা ধাক্কা মেরে নিজের থেকে সামান্য দূরে সরিয়ে দিল। অর্ষিকে ধাক্কা দিয়ে আয়াত হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। আয়াত চলে যেতেই অর্ষি হাঁটু গেড়ে ধপাস করে ফ্লোরে বসে পড়ে। বুঝতে পারছে না কিছুই। আয়াত ভাইয়া হঠাৎ করে রাতের গভীরে আমার রুমে আসলো। যে কেউ হলে ঠিক এটাই ভাবতো যে নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্যে আমার রুমে এসেছে, তাও আমার বিছানায়। অর্ষি আপন মনে ভাবছে আয়াতের কথা। আয়াতকে থাপ্পড় মারাটা উচিত হয়নি, কিন্তু উনি তো আমার শরীরে টাচ করেছে। এটা কি যুক্তিযুক্ত? আমি ভুল কিছু করিনি। আজ আবারও মনে পড়ে গেল পুরনো অতীতের কথা। আয়াত ভাইয়া আমাকে মনে করিয়ে দিল সেই বিষাক্ত অতীতের কথা,
যা আমাকে তাড়া করে বেড়ায়। আপনারা হয়তো ভাবছেন আয়াতের পরিবারের সাথে আমার সম্পর্ক কি, তাহলে বলি। আমার নাম অর্ষি। যখন আমার বয়স মাত্র 11, তখন থেকেই আমি আয়াত ভাইদের বাড়িতে থাকি। আয়াত ভাইয়ের বাবাকে বাবা বলে ডাকি, কারণ আমার বাবা নেই। বাবা নেই বলতে আমি অনাথ ঠিক, তবে সেটা আমার মায়ের জন্য। আমার মা আমার বাবার খুনি। নিজ হাতে আমার মা আমার বাবাকে খুন করেছে। নিজের চোখের সামনে আমি আমার বাবাকে খুন হতে দেখেছি। আমার বয়স তখন 9 বছর। প্রতিদিন দেখতাম বাবা অফিসে গেলেই আমাদের বাড়িতে অনেক লোক আসতো। লোক বলতে কিছু আঙ্কেল আসতো। আমি তখন অত কিছু বুঝতাম না। একদিন ভুল করে আমি আমার মায়ের সাথে এক আঙ্কেলকে ভীষণ নোংরা এবং আপত্তিকর অবস্থায় দেখে ফেলি। তখন আমার অত কিছু ধারণা ছিল না, কিন্তু এতটুকু বুঝতাম যে তারা কোনো নোংরামি করছে। আমার মা আমাকে দেখার পরেও বিষয়টা হালকা করে দেখলো। উনি তার কাজ চালিয়ে যেতে লাগলেন। বাবা অফিস থেকে ফিরতেই আমি বাবাকে বলে দেই কথাটা। সেদিন আমার ভুল ছিল এটাই যে বাবাকে সবটা বলে দিয়েছিলাম। ওই দিন যদি বাবাকে না বলতাম, তবে আমার বাবা আজ আমার কাছে থাকতো। বাবাকে কথাটা বলার পরে বাবা কিছু বলল না। পরদিন সকালে বাবা অফিসে যেতেই ওই আঙ্কেল বাড়িতে আসলো আমার জন্য কিছু চকলেট নিয়ে। আমি চকলেট নিয়ে নিজের রুমে গিয়ে পুতুল নিয়ে খেলছি। এমন সময় কলিং বেল বেজে উঠলো। আমি নিজের রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে আসতে দেখি বাবা মায়ের সাথে উচ্চস্বরে কথা বলছে। বাবা আর ওই আঙ্কেল বাবা কথাগুলো শুনছে। আচমকা মা বাবার গলা চেপে ধরে। ওই আঙ্কেলটা বাবার হাত পা ধরে বেঁধে ফেলে, আর আমার মা বাবাকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে। ওই দৃশ্য বর্ণনা করার মতো নয়। নিজের নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলাম। অনেক কেঁদেছি আমি। দুদিন মুখে কিছু তুলিনি। কিছুদিন যেতেই আমি আমার মায়ের আসল রূপ দেখতে পেলাম। রোজ রোজ এক একজন আমাদের বাড়ি আসতো, আর আমার মা তাদের নিয়ে ফুর্তি করত। একদিন এক আঙ্কেল আমাকে দেখে আমার মাকে উদ্দেশ্য করে বলে, তোমার মেয়ের কত দাম হবে? বয়স কত ওর? মা হেসে জবাব দিল, এই তো 10 বছর। আর একটু ধৈর্য ধরো, ওকে আমাদের লাইনে আনবো। মায়ের কথাটা শোনার পরে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি ওই দিন রাতে যখন মা অন্য একজনের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছিল, ঠিক তখনই বাড়ি থেকে পালিয়ে আসি। লজ্জা করছে ওই মহিলাকে মা বলে ডাকতে। আমি বাড়ি থেকে পালিয়ে থানায় এসে পুলিশ আঙ্কেলকে সবকিছু বলে দেই। আর সেই পুলিশ আঙ্কেল হলো আয়াত ভাইয়ের বাবা। উনি আমার কথা শুনে আমাকে নিজের সাথে এখানে নিয়ে আসে। তারপর থেকেই এখানে থাকি, আর এখান থেকেই পড়াশোনা করি। বাকি কথা ধীরে ধীরে জানতে পারবেন। সকাল হতে রুমের বাহিরে বেশ চিৎকার চেঁচামেচির শব্দ কানে ভেসে আসতে লাগলো অসি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে আসতেই অবাক হয়ে যায়। অসি দেখতে পায় আয়াত তার রুমের দরজা বন্ধ করে আছে। এত ডাকের পরেও খুলছে না দরজা। অসি আয়াতের রুমের সামনে যেতেই আয়াতের মা কান্না বেছা কণ্ঠে অসিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই অর্ষি, তুই একটু দেখ না মা, আমার ছেলেটা কেন দরজা খুলছে না। মায়ের কথাটা অসির মনের মধ্যে একটু নাড়া দিল। হঠাৎ করে আয়াত ভাইয়া দরজা বন্ধ করে আছে কেন? অসি দরজা নক করতে আয়াত হকচকে দরজা খুলে দিল। প্রথমবার নক করতেই দরজা খুলে গেল। অসি একটু অবাক হয়ে যায়। আয়াত দরজা খুলতেই অসিকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। অসিকে দরজার বাহিরে দেখতে পেয়ে আয়াত একটু কর্কশ গলায় বলল, এখানে কি? কাল তোকে বলেছিলাম না আমার রুমের সামনে যেন তোকে না দেখি। তারপরও নির্লজ্জের মতো আমার রুমের সামনে এলি কেন? আবার বুঝি আমার গালে আদর দিতে ইচ্ছে হচ্ছে? আয়াতের রাগান্বিত কণ্ঠস্বর অসিকে ঠিক বুঝিয়ে দিচ্ছে যে সে আসলে কি বোঝাতে চাচ্ছে। কাল রাতের কথা আয়াত ভুলতে পারেনি। অসি মুখটা মলিন করে দাঁড়িয়ে আছে। আয়াতের কথা শেষ হতেই আয়াতের মা আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর সমস্যাটা কি আয়াত, একটু বলবি আমায়? আমার মেয়েটাকে তো সহ্য হয় না একটু। আর কি সব বলছিস? কাল আবার কি হয়েছে তোদের? হ্যাঁ, আর তুই এত ডাকার পরেও কেন দরজা খুলছিলি না? সমস্যা কি তোর বলতো? আয়াত একটু মুখ বাঁকিয়ে অসির দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে তার মাকে উদ্দেশ্য করে একটু শান্ত গলায় বলল, কাল রাতে ঘুমাইনি, একটু কাজ করেছি বলে উঠতে লেট হয়ে গেছে। ওহো, যা ইচ্ছে হয় কর, আমরা তো ভয় পেয়ে গেছি। যাই হোক, তুই ঠিক আছিস তাতে শান্তি। আয়াতের মা কথা শুনতে শুনতে চলে গেল। আয়াত দরজার উপর এক হাত রেখে একটু হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অসি বোকার মতো দাঁড়িয়ে এক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত অসির দিকে তাকিয়ে মৃদু হেসে বলতে লাগলো, ওরে নির্লজ্জ মেরে, কোন ভাষায় বললে যে বুঝবে?
এর মধ্যে একটা বদমেজাজ মেয়েকে আমি সহ্য করছি, আল্লাহ জানে। দেখো কেমন মেরুদণ্ডহীনের মতো ডেপ ডেপ করে তাকিয়ে আছে। ওই মিস নির্লজ্জ বেহায়া মেয়ে কথা কানে জানা তোর? একটা হ্যান্ডসাম ছেলেকে দেখলে এমন করে তাকিয়ে থাকতে হয়? আশ্চর্য, মনে হয় জীবনেও ছেলে দেখে নাই। আয়াতের খোঁচা মারা কথাগুলো ওশির কানে পৌঁছাতেই ওশি আয়াতের উদ্দেশ্যে চিৎকার করে বলল, আমার মেরুদণ্ড নেই তা তোকে বলেছে কে? তুই তো একটা হনুমানের বংশধর, অসহ্যকর ছেলে একটা, জঙ্গলিদের মতো দেখতে। তোকে তো চিড়িয়াখানায় থাকার কথা, এখানে কি? তোর রূপের জন্য তোকে দেখছি না, তোর মতো একটা আজব প্রাণীকে তো আর সচরাচর দেখা যায় না, তাই মন ভরে দেখে নিচ্ছি। অর্পি কথাটা শেষ করতেই আয়াতের দিকে তাকিয়ে মুখটা ভেঙচি কাটে। আয়াত রেগে আগুন হয়ে দাঁতে দাঁত চেপে চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে অর্পির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে অর্পি আয়াতকে উদ্দেশ্য করে মৃদু হেসে বলতে লাগলো, কাল রাতে ব্যবহারের জন্য আমি দুঃখিত আয়াত ভাইয়া, নেক্সট টাইম এমন ভুল হবে না। অর্পি, আমি তোকে। অর্পি আয়াতের কথা শেষ হবার আগে আয়াতের সামনে থেকে পালিয়ে যায়। আয়াত অর্ষির চলে যাবার দিকে এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে কিছু একটা ভেবে চোখ নামিয়ে নিল। অর্ষি, সন্ধ্যা হতে চললো, রেডি হয়েছিস তুই? আয়াতের মা ভীষণ চিৎকার করে কথাগুলো অর্ষির উদ্দেশ্যে বলতে লাগলো। আসলে আজ একটি বিয়ের অনুষ্ঠান আছে, সেই বিয়ের অনুষ্ঠানে আয়াত ও তার ফুল পরিবার যাবে। আয়াত একদম রেডি, আর অর্ষি নিজের রুমে এখনো রেডি হচ্ছে। আয়াত গাড়িতে উঠতে যাবে, ঠিক এই মুহূর্তে আয়াতকে উদ্দেশ্য করে তার বাবা বলতে লাগলো, আয়াত, তুই আমাদের সাথে যাস না, আরশিকে নিয়ে তোর বাইকে করে আসিস। আমাদের লেট হয়ে যাচ্ছে, আমরা আসছি। কিন্তু বাবা, আমি তো। তোকে না বারণ করেছি আমার মুখের উপর কথা না বলতে? আরশিকে সাথে করে নিয়ে আসলে কোনো পাপ হবে না। আর আমি যেন না শুনি যে আবার ঝগড়া করেছিস। সাবধানে আসিস। কথাটা শেষ করতেই আয়াতের বাবা গাড়ি নিয়ে আয়াতের সামনে থেকে বেরিয়ে যায়। আয়াত পোকার মতো দাঁড়িয়ে আছে, চোখের উপর থেকে সানগ্লাসটা সরিয়ে আয়াত মনে মনে বলতে লাগলো, এটা কি হলো? এত সুন্দর করে সেজে গুজে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, আমার না নিয়ে বাবা মা চলে গেল। তা না হয় মানতে পারলাম, কিন্তু অর্ষির মতো একটা বজ্জাত মেয়েকে নিয়ে আমি কেমন করে যাব? মান সম্মান আর থাকলো না আমার। আয়াত কিছু সময় দুঃখ প্রকাশ করে বাড়ির মধ্যে চলে যায়। অর্ষির রুমের বাইরে দাঁড়িয়ে থেকে আয়াত রাগান্বিত কণ্ঠস্বর নিয়ে বলতে লাগলো, এই তোর হয়েছে, সবাই চলে গেছে, আর কত লেট করবি? তারপর তো বিয়েই শেষ হয়ে যাবে। কি? সবাই চলে গেছে? হায় আল্লাহ, এখন আমি যাবো কি করে? আমার কত ফ্রেন্ড আসার কথা। আল্লাহ, আমি এখন কি করব? কি করবি মানে? আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি রেডি হবি, আর কি করবি? রেডি হয়ে লাভ কি? আমরা যাবো কার সাথে? আমার সাথে যাবি? বাবা মা বলে গেছে আমার সাথে যেতে, কপাল আমার। আচ্ছা, ঝামেলায় ফেসেছি আমি, যত সব। ও, অর্ষির শান্ত জবাব শুনে আয়াদের একটু অবাক লাগলো। এই বদমেজাজি মেয়েটা এত শান্ত গলায় কথা বলছে, মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আয়াত অর্ষির রুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে। কিছু সময় যেতে আয়াত আবার অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর কতক্ষণ লাগবে? এই তো আর একটু। ভাই, করছিস কি রে তুই? মানে এতক্ষণ সময় লাগে রেডি হতে? বিয়েটা তো আফরিনের, তোর না। একটু তো রহম কর, পরে আবার ওর জামাই নিয়ে টানাটানি পড়বে। আয়াতের কথা কোনো বিপরীত জবাব এলো না। প্রায় আরো 15 মিনিট যেতেই আয়াতের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আয়াত চরম বিরক্ত নিয়ে বলে উঠল, এই তুই থাক, আমি গেলাম। এই আয়াত ভাইয়া, যাবেন না প্লিজ, আমি একটা বিপদের মধ্যে ফেসে গেছি, প্লিজ। অর্ষির কান্না ভেজা কণ্ঠ আয়াতের মনের মধ্যে ভয় সৃষ্টি করে দিল। আয়াত দরজায় নক করে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুই ঠিক আছিস তো? তোর কি শরীর খারাপ লাগছে? আচ্ছা, আমি যাচ্ছি না, তুই রেস্ট নে তাহলে। আরে না, আমি শাড়ি পরতে পারছি না, মাকে একটু ডেকে দিন না প্লিজ। লে, এতক্ষণ কি উগান্ডার ভাষায় বলছিলাম যে বাবা মা চলে গেছে? এখন বলে মাকে ডেকে দাও, প্রেসিডেন্টে ডেকে দাও, শাড়ি পরিয়ে দাও, ঢং যত। আয়াত ভাইয়া, আমায় একা বাড়িতে রেখে যাবেন না প্লিজ, আমার ভীষণ ভয় করছে, প্লিজ। উফ, আর কতক্ষণ থাকবো বলে আমায়? শাড়ি না পরে অন্য কিছু পরলে পাপ হয়ে যেত। অসহ্য করে একটা মেয়ে, আমি আসবো কি? অর্ষির দরজা খুলতেই আয়াত অর্ষির রুমের মধ্যে প্রবেশ করলো। অর্ষির শাড়ির কুচি এক হাত দিয়ে ধরে অন্য হাতে নিজের বুকের উপর একটা কাপড় দিয়ে রেখেছে। আয়াত অর্ষির চোখের দিকে তাকাতেই অর্ষি মাথা নিচু করে ফেললো। কি আর করবে, এমন লজ্জাজনক পরিস্থিতিতে না পড়লে আয়াতের সাহায্য নেওয়া তো দূরে থাক, সহ্য করাই যায় না। আয়াত অর্ষির সামনে হাঁটু গেড়ে বসে অর্ষির শাড়ির কুচি ঠিক করে রাখলো। অর্ষি আয়াতের দিকে তাকিয়ে আছে নিশ্চুপ হয়ে। আয়াত কুচি ঠিক করে অর্ষিকে উদ্দেশ্য করে বলল, এই নে, কুচিটা ধরে কুজে দে, আর আমায় উদ্ধার কর। এ কি করলি? আবার নষ্ট করে ফেললি? আল্লাহ, আজ আর যাওয়া হবে না, কোনো কাজ তোর দ্বারা ঠিক মতো হয় না।
কথাটা শেষ করতে আয়াত আবারও অর্ষির শাড়ির কুচি ঠিক করতে লাগলো। অর্ষি ছলছল চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত বিষয়টা লক্ষ্য করে আর কিছু বলল না। আয়াত কুচিটা ঠিক করে অর্পির পেটের দিকে গুজে দেওয়ার চেষ্টা করতেই আয়াতের হাতের স্পর্শে অর্ষির পেটে লাগে। আয়াতের স্পর্শ পেতেই অর্ষির সমস্ত শরীর শিউরে ওঠে। অর্ষি নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। আয়াত শাড়িটা গুজে আশির পেটের দিকে তাকাতেই অর্ষির নাভিটা আয়াতের চোখে পড়ে। আয়াতই প্রথম কোন নারীর উন্মুক্ত পেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে আয়াত বলছে, বাহ, কি অপূর্ব সুন্দর। আয়াত অর্ষির দিকে তাকাতেই দেখতে পেল অর্ষি চোখ বন্ধ করে আছে। আয়াত অর্ষির সামনে থেকে উঠে দাঁড়ালো। বুকের ওপর থেকে শাড়ি অনেক আগেই সরে গেছে। অর্ষি পাথরের মতো দাঁড়িয়ে আছে। আয়াত অর্ষিকে এমন অবস্থায় দেখে একটা ঘোরের মধ্যে হারিয়ে যায়। অর্ষির দিকে থেকে আয়াত নিজের চোখ ফেরাতে পারছে না। এতটা সুন্দরী মানুষ কি হতে পারে ভাবছে আয়াত। আয়াত অর্ষির শাড়ির আঁচলটা সেফটি পিন দিয়ে আটকে দিল। অর্ষির বুকের উপরে আয়াতের স্পর্শ অর্ষির মনের মধ্যে অন্যরকম এক অনুভূতির জন্ম দিল। অর্ষি আয়াতের কাঁধের উপর হাত রেখে আয়াতের শার্টটা শক্ত করে চেপে ধরল। অর্ষির হাতের স্পর্শ আয়াতের মনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিল। হ্যাঁ, আয়াত আর নিজের মধ্যে নেই। আয়াত অর্ষির শাড়ির আঁচলটা ফেলে দিয়ে অর্ষির কোমর ধরে স্লাইড করে নিজের দিকে অর্ষিকে টেনে আনে। অর্ষি চোখ বন্ধ করে আছে। আয়াত অর্ষির চুলগুলো ঘাড়ের উপর থেকে সরিয়ে দিয়ে অর্ষির ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। অর্ষি নিজের নিয়ন্ত্রণে নেই। অর্ষি অনিচ্ছা সত্ত্বেও আয়াতের চুমুগুলো ফিল করতে লাগলো। আয়াত একটু একটু করে অর্ষির ঘাড় থেকে অর্ষির ঠোঁটের দিকে এগিয়ে আসে। আয়াত অর্ষির ঠোঁটের দিকে অগ্রসর হতেই অর্ষি আয়াতকে ধাক্কা দিয়ে নিজের থেকে তাকে আলাদা করে নিল। অর্ষি আয়াতের দিকে দৃষ্টিপাত করে বলতে লাগলো, আয়াত ভাইয়া, এসব ঠিক না, প্লিজ আপনি এখন যান, আমি চাই না এসব, প্লিজ। আয়াত নিজের নিয়ন্ত্রণে নেই। অর্ষির কথাগুলো আয়নের কান অব্দি পৌঁছায় না। আয়াত অর্ষির দিকে এগিয়ে আসে। অর্ষি ছলছল দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। অর্ষি পিছিয়ে যেতে যেতে বিছানার কাছে চলে আসে। আয়াত অর্ষিকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। অর্ষির উপর ঝাঁপিয়ে পড়ে আয়াত। অর্ষি কান্না ভেজা কণ্ঠে আয়াতকে এক নাকারে বলে যাচ্ছে, প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন, আমার এসব সহ্য হচ্ছে না, আমি অবিবাহিত, প্লিজ। আয়াত অর্ষির কথাগুলো পাত্তা না দিয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলতো, প্লিজ অর্ষি, প্লিজ, আমি নিজের মধ্যে নেই, আমরা আজ এক হবই হব। আই নিড ইউ, ইয়া, আই রিয়েলি নিড ইউ অর্ষি। কথা খুলে বলতে বলতে আয়াত অর্ষির ঘাড়ে আবারও মুখ গুজে দিল। অর্ষি সহ্য করতে পারছে না, আতকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। অর্ষির কান্নার শব্দ আয়নের কানে আসতে আয়াত থ মেরে যায়। আপন মনে আয়াত ভাবতে থাকে, ছি, এসব আমি কি করছি? একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ধর্ষণ করছি আমি। আয়াত একটু শান্ত হয়ে যায়। আয়াত অর্ষির উপর থেকে উঠে যায়। অর্ষি বিছানায় অর্ধনগ্ন হয়ে শুয়ে কেঁদে চলেছে। আয়াত বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অর্ষিকে কিছু বলে শান্ত করার মতো ভাষা তার জানা নেই। আয়াত কিছু সময় দাঁড়িয়ে থেকে অর্ষির রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। অর্ষি নিজের বিছানায় পড়ে আছে। এতটা লজ্জা লাগছিল তার যে ইচ্ছে করছিল মরে যেতে। অর্ষি কাঁদছে আর ভাবছে, আয়াত ভাইয়াকে সাহায্য করার জন্য না ডাকা উচিত ছিল। আজ আমার ভুলের জন্য আয়াত ভাইয়া আমার উপর জোর করে। আমি মুখ কাউকে দেখাতে পারবো না আর। অর্ষি ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ প্রকাশ করে চলেছে। আর আয়াতের করা ব্যবহার তার মনের মধ্যে কতটা আঘাত করেছে। আয়াত নিজের রুমে সোফার উপর কপালে হাত দিয়ে বসে আছে। অর্ষির উপর এতটা আকর্ষিত হয়ে কি করে পারলাম আমি, আপন মনে ভাবছে আয়াত। কিরে, এমন গোমড়া মুখ করে বসে আছিস কেন? অনুষ্ঠানে আসলি না যে? অর্ষির সাথে ঝগড়া করেছিস? আয়াতের মা প্রশ্নসূচক কণ্ঠে শুনে আয়াত কেঁপে উঠল। আচমকা আয়াতের মায়ের উপস্থিতি আয়াতকে বিব্রত করলো। আয়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে তার মাকে উদ্দেশ্য করে ভয়ার্থক কণ্ঠে বলতে লাগলো, তোমরা চলে এসেছো? বিয়ের অনুষ্ঠান শেষ? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান তো শেষ, কিন্তু তোকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? ঘেমে যাচ্ছিস কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে, আসলে একটু অসুস্থ বোধ করছি বলে আর যাইনি। ও। আয়াতের মায়ের কথা শেষ হতে আয়াত রুমের দিকে গিয়ে নিজের মুখের উপরের বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলতে লাগলো। আয়াতের মা আয়াতকে উদ্দেশ্য করে আবার বলে উঠল, অর্ষি কোথায়? কথাটা শুনতেই আয়াত চমকে উঠল। অর্ষি কোথায় মানে? কাপা কাপা গলায় বলে উঠল আয়াত, অর্ষি কোথায়? নিজের রুমে আছে নাকি? একা একা চলে যেতে গেছে বিয়েতে? না মা, একা যায়নি, রুমে আছে হয়তো। ও।
আয়াদের রুম থেকে মা চলে যেতে আয়াত আবার সোফায় বসে পড়ল। নিজের প্রতি নিজের ভীষণ ঘৃণা হচ্ছে তার। এমন একটা কাজ করেছে যে সে, যাতে করে সে নিজের কাছে সারা জীবনের জন্য ছোট হয়ে গেল। অর্ষি, খাবার খেতে আয়, রাত অনেক হয়ে গেছে। অর্ষিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে কথাটা বলল আয়াতের মা। অর্ষি সেই সন্ধ্যার ঘটনার পর আর নিজের রুম থেকে বের হয়নি। নিজের রুমের মধ্যে চুপটি করে বসে আছে সে। আয়াতের মা অনেকবার বলার পরেও অর্ষি রাতের খাবার খেতে আসলো না। আসলে অর্ষি একটি শকের মধ্যে আছে। এই অবস্থায় গলা দিয়ে তার কিছুই নামবে না। আয়াত অর্ষির খাবার না খেতে আসার কারণটা জানে। আয়াত খাবারের টেবিল থেকে উঠে চলে যায় নিজের রুমে। নিজের রুমে এসে আয়াত ব্যালকনির দিকে চলে যায়। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে গুজে নিকোটিনের ধোঁয়া গ্রহণ করতে থাকে। মাথাটা জ্যাম ধরে আছে তার, তাই একটু হালকা হচ্ছে আয়াত। রাত প্রায় গভীর। আয়াত নিজের রুম থেকে বেরিয়ে এলো। কিছু একটা ভেবে আয়াত অর্ষির রুমের দিকে এগিয়ে যায়। অর্ষির রুমের লাইট অফ। আয়াত অর্ষির রুমের মধ্যে প্রবেশ করে দরজাটা আলতো শব্দ করে বন্ধ করে দিল। রুমের মধ্যে একটু বেশি অন্ধকার। আয়াত লাইটের সুইচ খুঁজতে লাগলো। লাইটের সুইচ অন করে আয়াত অর্ষির বিছানার দিকে ঘুরে তাকাতেই বেশ চমকে যায়। আয়াত দেখতে পায় অর্ষি বিছানার একটুখানি চুপ করে বসে আছে। চোখ জোড়া বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার। রুমের লাইট অন হতেই অর্ষি আয়াতের দিকে দৃষ্টিপাত করলো। আয়াতকে এত রাতে নিজের রুমে দেখতে পেয়ে অর্ষির আর বুঝতে বাকিনি আয়াত তার রুমে কি জন্য এসেছে। অর্ষি আয়াতের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যেটা তখন করতে পারেননি ওইটা এখন করতে এসেছে। শুরু করুন, আর বাধা দিব না, আমি প্রস্তুত। অর্ষির কথাটা আয়াতের কানে থেকে এসে বুকের মধ্যে আঘাত করলো। একটা ভুল আয়াতকে অর্ষির চোখে কতটা নিচে নামিয়ে এনেছে তা দেখে আয়াত মাথা নিচু করে ফেললো। অর্ষি আয়াতের নীরবতা দেখে আবারও বলতে শুরু করলো, তাড়াতাড়ি করুন, মা বাবা আবার চলে আসলে সমস্যা হবে। অর্ষি কথাটা শেষ করতে আয়াত অর্ষির দিকে এগিয়ে আসতে লাগলো। আয়াত সকল নীরবতা ভেঙে অর্ষিকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলে উঠল, একদম চুপ। অনেক কথা বলা শিখে গেছিস তুই। নিজেকে আমার রক্ষিতা ভাবিস নাকি? আমি ভুল করেছি। হ্যাঁ, ওই মুহূর্তে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তবে একটা কথা, আমি যখন নিজের ভুল বুঝতে পেরেছি তখন আমি তোকে ছেড়ে দিয়েছি। তুই প্লিজ অর্ষি আমায় ক্ষমা করে দে। আমি লজ্জিত তোর কাছে, প্লিজ। করে দিয়েছি ক্ষমা। তো এত রাতে আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন? আরো তো সময় ছিল, তখন কেন ক্ষমা চাইতে আসেননি? আপনাদের মতো ব্যক্তিত্বহীন পুরুষ মানুষদের আমার খুব ভালোভাবে চেনা আছে। আপনারা সুযোগ খোঁজেন, সুযোগের সৎ ব্যবহার করতে লেট করেন না। অর্ষির কথাগুলো আয়াতকে বারবার আঘাত করছে। অর্ষি বারবার এটাই বোঝাতে চাইছে যে সব ভুল আয়াতের, অর্ষির কোনো ভুল নেই। হ্যাঁ, আয়াত ঠিক অর্ষির উপর কিছুটা জোর করেছে, কিন্তু পরিস্থিতি এমনটাই ছিল। অর্ষির কথার বিপরীতে আয়াত কোনো কথা বলল না। প্লেটে করে আয়াত অর্ষির জন্য খাবার নিয়ে এসেছে। অর্ষির সামনে বসে আয়াত অর্ষির উদ্দেশ্যে খাবারের প্লেট এগিয়ে দিতেই অর্ষি মুখ ঘুরিয়ে নিল। আয়াত মৃদু কণ্ঠে অর্ষিকে বলল, প্লিজ অর্ষি, খাবারটা খেয়ে নে। আমি তোর কাছে ওই ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। দয়া করে আমায় ক্ষমা করে দে। তোর চোখের জলের কারণ আমি। প্লিজ আর চোখের জল ফেলিস না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। অর্ষি নীরব হয়ে আছে। আয়াত নিজের হাতে অর্ষির মুখের দিকে খাবার এগিয়ে দিতেই অর্ষি খাবারটা খেতে লাগলো। চোখ পেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে অর্ষি। আয়াত অর্ষিকে খাবার খাইয়ে অর্ষির চোখ মুছিয়ে দিয়ে বলতে লাগলো, ক্ষমা করে দে অর্ষি আমায়। জীবনে আর কখন আমি এই ভুলের দ্বিতীয় সূত্রপাত করব না, প্লিজ। মন থেকে ক্ষমা করে দে আমায়। আয়াতের কথায় বিপরীতে অর্ষি কিছু বলল না। আয়াত প্লেটটা হাতে নিয়ে রুমের লাইট অফ করে দিয়ে অর্ষির রুম থেকে বেরিয়ে যায়। সকাল হতে আয়াতের ঘুম ভেঙে যায়। রাতে যে খুব কম ঘুম হয়েছে তার এমনটা নয়। সারা রাত আয়াতের মাথার আজকের এই ঘটনাটা ঘুরপাক খাচ্ছিল, তাই আয়াতের ঘুম শান্তিতে হলো না। আয়াত ভোর হতেই ফ্রেশ হয়ে নিল। আজ ভার্সিটিতে যেতে হবে। সকালের নাস্তার টেবিলে আয়াত বসে নাস্তা খাচ্ছে। অর্ষি এখনো আসেনি খাবার টেবিলে। আয়াত বারবার অর্ষির রুমের দিকে তাকাচ্ছে, কখন অর্ষি আসবে ভাবছে আয়াত। কিছু সময় যেতেই অর্ষি রেডি হয়ে খাবার টেবিলে চলে আসলো। আয়াত অর্ষি আসছে দেখে আর অর্ষির দিকে তাকালো না। খাবার শেষ হতেই আয়াত বাইক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রোজ অর্ষিকে নিয়ে আয়াত ভার্সিটিতে যায়। আয়াত রোজকারের মতো অপেক্ষা করছে। অর্ষি বাড়ির সামনে আসতেই দেখতে পেল আয়াত বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ষি আয়াতের দিকে পাত্তা না দিয়ে আয়াতের সামনে এসে দাঁড়ায়। আয়াত অর্ষির দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আয়াতকে দেখে বোঝা যাচ্ছে আয়াত চাইছে অর্ষি তার বাইকে করে ভার্সিটিতে যাক, কিন্তু না,
অর্ষি একটা রিক্সা থামিয়ে রিক্সায় উঠে বসে। আয়াত অবাক হয়ে যায়, অর্ষির দিকে তাকিয়ে রইল। অর্ষি তার মানে মন থেকে কালকের ব্যাপারটার জন্য ক্ষমা করে দিই। আয়াত একটা বাঁকা হাসি দিয়ে বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ভার্সিটিতে এসে আয়াত ক্যাম্পাসের মধ্যে আড্ডা দিচ্ছে। অর্ষি ক্যাম্পাসে ঢুকতে আয়াত অবাক হয়ে যায়। আয়াত অর্ষিকে দেখে রাগে কচকচ করতে করতে অর্ষির দিকে এগিয়ে যায়। অর্ষি একটা থ্রি পিস পরে আছে, বুকের নির্দিষ্ট জায়গায় ওড়নাটা না থেকে গলার ওপর ওড়নাটা পরে আছে। ভার্সিটির বেশিরভাগ লোক অর্ষির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ সুন্দর তো সে বটেই। একটা ছেলে অর্ষির উদ্দেশ্যে এক গোছা রক্তবর্ণ গোলাপ হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। এই সব দৃশ্য দেখার পর আয়াতের মাথায় রক্ত উঠে যায়। বিড়বিড় করতে করতে বলছে আয়াত। ছেলেটি অর্ষির সামনে হাঁটু গেড়ে বসতেই আয়াত আচমকা অর্ষির সামনে হাজির হয়ে পড়ে। অর্ষি আয়াতের চোখ দেখে বেশ বুঝতে পারছে আয়াত রেগে আছে। অর্ষি নিজেও একটু অবাক, হঠাৎ করে এই ছেলে প্রপোজাল দিচ্ছে কেন। আয়াত অর্ষির চোখের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ছেলেটিকে উদ্দেশ্য করে বলছে, প্রপোজ কর, সুন্দর করে সুন্দরী নারীর রূপের বর্ণনা করে করে প্রপোজ কর। আয়াতের রাগান্বিত কণ্ঠের ক্ষত বিক্ষত কথাগুলো ছেলেটি শুনতে পেত বসা থেকে উঠে আয়াতের দিকে দৃষ্টিপাত করলো। আয়াত ছেলেটির দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে আছিস কেন? ভয় পাস না, প্রপোজ কর। আমায় করিস না ভাই, এই অপরূপ সুন্দরী রমণীকে কর। কথাটা সম্পূর্ণ শেষ করার পূর্বেই আয়াত ছেলেটির শার্টের কলার চেপে ধরে ছেলেটিকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আয়াত। ছেলেটি অর্ষির ক্লাসমেট, আয়াত তাদের সিনিয়র। আয়াত ছেলেটিকে উদ্দেশ্য করে রাগে গজগজ করতে করতে ফিসফিসিয়ে বলে, মেয়ে দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, কন্ট্রোল হয় না, তাই না? ইচ্ছে করছে তোকে উত্তম মধ্যম দিয়ে বুঝিয়ে দিই, যাকে তাকে প্রপোজাল দেওয়া উচিত নয়। ব্লাডি স্টুপিড, এতটুকু কলিজা নিয়ে প্রপোজাল দিতে এসেছিস? আজ থেকে ভার্সিটি বোরকা পরে আসবি। স্টুপিড, গেট লস্ট। আয়াত কথাটা শেষ করতেই ছেলেটিকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দিল। অর্ষি কিছুই বুঝতে পারছে না। আয়াত ছেলেটিকে ছেড়ে অর্ষির দিকে এগিয়ে যায়। অর্ষি আয়াতের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়াত অর্ষির সামনে দাঁড়িয়ে কোনো কথা না বলে অর্ষির বুকের ওপর থেকে ওড়নাটা সরিয়ে নিজের হাতের মধ্যে ওড়নাটা নিয়ে আসে। আয়াত ওড়না নিয়ে নিতেই অর্ষি দ্রুত নিজের অর্ধ উন্মুক্ত বুকটা ঢাকতে মরিয়া হয়ে ওঠে। আয়াত অর্ষির এই নাটক দেখে আরো রেগে যায়। অর্ষি আয়াতের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আয়াত ফিসফিসিয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলছে, তুই একটা নারী, লজ্জা তোর সম্মান। নিজেকে যদি সকলের সামনে উন্মুক্ত করে দিস, তবে তোর আর ওই পতিতার মাঝে তফাৎ কোথায়? মানছি আমি ছেলে মেয়ে সমান, তবে একটা কথা, এই লজ্জা নয় ছেলেদের ভূষণ, নারীদের ভূষণ লজ্জায়। অপরের সামনে বুক দেখে নিজেকে মডার্ন ভাবার সত্যি এসে বোকামির পরিচয়। আয়াতের বাঁকা কথার বিপরীতে অর্ষি রেগে গিয়ে বলতে লাগলো, এসব কি ধরনের অসভ্যতামি? আমার ওড়না আপনি কেড়ে নিয়ে নিজেই নীতিবাক্যের লেকচার শোনাচ্ছেন? এইসব কি? আমি কি ওড়না ছাড়া ভার্সিটিতে এসেছি নাকি? আর ওই ছেলের সাথে মিসবিহেভ করলেন কেন? ওই ছেলে আপনার কি ক্ষতি করেছে? আপনার সমস্যা কোথায়? অর্ষির কথার বিপরীতে আয়াত বাঁকা হেসে একটু তাচ্ছিল্যকর কণ্ঠে বলতে লাগলো, ওড়নাটা তো সাথেই ছিল তোর, কিন্তু এটার যোগ্য জায়গা এটা ছিল না, তাই তোমায় বাধ্য হয়ে টেনে নিয়ে নিতে হলো। নিজের বুক দেখে ছেলেদের দুর্বল করার কৌশলটার মধ্যে কি লজিক আছে তা আমার জানা নাই। তোকে কোন ভাষায় বোঝালে বুঝতে পারবি যে আমার এইসব নোংরামি একদম পছন্দ না। আর সবার অধিকার আছে নিজেদের মতো থাকার, কিন্তু তোর সেই অধিকার নেই। আমার নেই মানে? আমি আপনার আন্ডারে চাকরি করতে আসিনি যে আপনার সব পছন্দ অপছন্দের দাম আমায় দিতে হবে। আর আপনি তো এর থেকেও নোংরা, যা ওই দিন রাতে আমাকে বুঝিয়ে দিয়েছেন। অর্ষির কথাটা শেষ করে নিজের চোখ জোড়া ছলছল করে ফেলল। আয়াত আর কোনো কথা বলার মতো সাহস করল না। কি বা বলার আছে? অর্ষির প্রতি তার দুর্বলতা, অর্ষির পাশে অন্য কাউকে সহ্য করার মতো ক্ষমতা, অর্ষির মুগ্ধতায় আয়াত যে নিজের মধ্যে নেই, এটা হয়তো অর্ষি কখনোই বুঝতে পারবে না। আয়াত অর্ষির দিকে ওড়নাটা ছুড়ে দিতে তার সামনে থেকে অর্ষি হন হন করে চলে যায়। কিরে আয়াত, এতটা মনোযোগ দিয়ে কি করছিস? রাজের কণ্ঠ শুনে আয়াদের একটু বিব্রত হয়ে দ্রুত ল্যাপটপটা অফ করে বলল, কিছু না তো। কিছু না হলে ল্যাপটপটা অফ করলি কেন? ছি ছি, ভার্সিটির ক্লাসে এসে ল্যাপটপে কি কি করছিস তা আমার জানা নাই ভাবছিস? দেখি দেখি কি করছিস। কথাটা শেষ করতে করতে রাজি আয়াদের ল্যাপটপের দিকে হাত বাড়িয়ে দেয়। আয়াত কোনো মতেই রাজকে নিজের ল্যাপটপ দিচ্ছে না। রাজ জোর করে আয়াদের থেকে তার ল্যাপটপটা কেড়ে নিয়ে ল্যাপটপ অন করতে অবাক হয়ে যায়। আয়াত রাজকে আর কিছু বলল না, মুখটা মলিন করে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আয়াত, আমি বললাম না তুই যা ভাবছিস তা নয়। হ্যাঁ, কিন্তু এসব কি আয়াত? এগুলো কিসের কোড? আরে ভাই তেমন কিছু না, ওই একটু আইসিটির কিছু কাজ করছিলাম।
আচ্ছা বল, আজ কি করলাম হবে না? কি জানি, মনে হচ্ছে হবে না। আচ্ছা মামা বল তো, অর্চির সাথে তোর এত ঝামেলা হয় কেন? মানে ও তোকে সহ্য করতে পারে না আর তুইও স্যাম, ব্যাপার কি? আজ সকালেও তোদের মধ্যে ঝামেলা হয়েছে, কি জন্য এমন করিস? বেচারি মেয়েটা। এই থাম থাম, ওরে বেচারি বলিস না। যখন কোনো মানুষ ইচ্ছে করে চায় কাউকে রাগাতে, তখন তাকে বেচারি বলে না। ও জেনে শুনে এমন এমন কাজ করে যে আমার মাথায় আগুন ধরিয়ে দিতে বাধ্য করে। হুম। আয়াত আর রাজ কিছু সময় কথা বলার পর ক্লাস থেকে বেরিয়ে চলে আসে। অসি মনমরা হয়ে ক্লাসে বসে আছে। অসির বেস্ট ফ্রেন্ড অনু অসির পাশে বসে আছে। এই অর্ষি, তোর কি হয়েছে? মন মরা হয়ে বসে আসিস যে? কিছু না। ও, আয়াত ভাই মনে হয় তোকে ভালো টালোবাসে, এই জন্য তোকে কেউ প্রপোজ করলে তা সহ্য হয় না, রেগে যায়। কি ভালোবাসে? ওর মতো একটা নোংরা ছেলে আমায় ভালোবাসবে আর আমিও দাঁত কেলিয়ে ওর মতো চলবো? অসম্ভব। ও ভালোবাসে না, জাস্ট আমার ভালো ও সহ্য হয় না। কিন্তু আর যাই বলিস, আয়াত ভাই কিন্তু দেখতে হেব্বি কিউট। ইস, যদি আমার সাথে এমন রাগারাগি করতো না, আমি পাক্কা ওর সাথে প্রেম করতাম। কি সুন্দর পরিপাটি একটা ছেলে, উফ। ওনার কথাগুলো অসির শরীরে কাটা দিচ্ছে। আয়াতকে নিয়ে যা খুশি তাই বল, না প্রশংসা করার কি আছে? দেখতে তো হনুমানের মতো, তাকে নিয়ে এত ঠং করার কি হলো? অদ্ভুত। কথাগুলো মনে মনে বলে অসি ক্লাস থেকে বেরিয়ে যায়। অসহ্যকর লাগছে সবকিছু। অসি ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে আসতেই দেখতে পেল আয়াত নিজের বাইক নিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। অসি চুপচাপ আয়াতের সামনে থেকে বেরিয়ে যেতে লাগলো। আয়াত অসিকে দেখে কিছু বলল না। অসি আয়াতের সামনে থেকে ক্রস করতে আয়াত অসির হাত ধরে ফেললো। অসি ভীষণ অবাক হয়ে যায় আয়াতের কাছে। আয়াত অসিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, সরি, আমার ভুল হয়েছে। আর একটা ভুলের সাজা আর কতভাবে দিবি? অসি আয়াতের কথা শেষ হতেই বলতে লাগলো, বাবা, ভূতের মুখে রাম রাম। এত ভদ্র হলেন কবে থেকে? আর লিসেন, আমি আপনার ভুলের কোনো সাজা দিচ্ছি না। অসহ্যকর একটা মানুষ, হাত ছাড়ুন। অসি তেজ দেখে আয়াতের থেকে নিজের হাত সরিয়ে নিল। আয়াতের বন্ধুরা আয়াতের দিকে নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলছে না কেউ। আয়াত সবাইকে অবাক করে দিয়ে বাইক থেকে নেমে অসির হাত জোড়া শক্ত করে চেপে ধরল। অসি কিছু বুঝে ওঠার আগেই আয়াত অসিকে নিজের দিকে টেনে আনে। অসি একটু হকচকিয়ে ওঠে আয়াতের ব্যবহারে। আয়াত অসির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। অসি বেশ বুঝতে পারছে আয়াত প্রচন্ড রেগে আছে। অসি আয়াতের দিকে মৃদু কণ্ঠে বলতে লাগলো, আয়াত ভাইয়া, এমন হঠাৎ করে রেগে গেলেন কেন? কি হয়েছে? আমি আপনার রাগের কারণ বুঝতে পারছি না। তাই না? আমার রাগের কারণ বুঝতে পারছিস না? আমিও তোর ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছি না। আমার কি মনে হয় জানিস, তুই চাচ্ছিস যে আমি তোর সাথে ঠিক সেই কাজটাই করি যা সেদিন করিনি। আয়াত রাগে ফিসফিসিয়ে বলা কথাটা অসির মনের মধ্যে কম্পন সৃষ্টি করলো। অসির বুঝতে বিন্দুমাত্র সমস্যা হলো না যে আয়াত কি বুঝিয়েছে। আয়াতের কথা শেষ হতেই অসির চোখ জোড়া ছলছল হয়ে এলো। আয়াত অসির দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে তাচ্ছিল্যকর কণ্ঠে বলতে লাগলো, এসব নাটক অন্য কোথাও করিস, আমার সামনে এসব নাটক দেখাস না। তোর এই নাটকগুলো বড্ড অসহ্য লাগে আমার। অসি মাথা নিচু করে নিল। আশেপাশে আয়াতের বন্ধুরা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে অসির দিকে তাকিয়ে আছে। অসি লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে আছে। আয়াতকে কিছু বলার মতো ভাষা নেই তার মুখে। আয়াত অসিকে নীরব দেখে আর কিছু বলল না। নিজের বাইকে উঠে বসে বাইক স্টার্ট করলো আয়াত। অসি আয়াতের বাইকের পাশে এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়াত চরম বিরক্ত নিয়ে অসিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখানে কি সারা দিনটা দাঁড়িয়ে থাকবি নাকি? বাইকে উঠে বসতে কি চিঠিপত্র পাঠাতে হবে নাকি? অদ্ভুত মেরুদণ্ডহীন মেয়ে একটা, গাড়িতে উঠে বস। আয়াতের কথা শেষ হতেই বাধ্য মেয়ের মতো চুপচাপ আয়াতের বাইকের পেছনে চেপে বসলো অসি। অসি বসাতেই আয়াত বাইক নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। অসি নিশ্চুপ হয়ে বাইকে বসে আছে। আয়াত বাইক চালাচ্ছে। কিছু সময় যেতেই আয়াত মনে মনে ভাবতে লাগলো, অসির সাথে কি বেশি করে ফেললাম? মেয়েটা আমার কথায় হয়তো কষ্ট পেয়েছে, তাই হয়তো চুপ করে আছে। আয়াত অসিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, ওই ছেলেটার কি খবর? অসি চুপ করে আছে। অসি আয়াতের কোনো কথার উত্তর দিল না। আয়াত আবারও অসিকে উদ্দেশ্য করে বলল, কিরে, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? বলতো, ওই যে ক্রাশ আছে না, তার কি খবর? সকালে করে না ব্রাশ, উনি আবার ক্রাশ। বল বল, তোর ক্রাশের কি খবর? কিছু বলেছে আর? অসি এবারও চুপ। আয়াত স্পষ্ট বুঝতে পারছে আয়াত তাকে উপেক্ষা করছে। আয়াত নিজের বাইকের সাইডের লুকিং গ্লাসে অসির মুখটা দেখে একটু দুষ্ট হাসি দিল। হাসিটা দিয়ে আয়াত অসিকে কিছু বুঝে ওঠার আগে চমকে দিল।
আয়াত নিজের বাইকটা সজোরে ব্রেক করলো। ব্রেকের ডাল সামলাতে না পেরে অসি পেছন থেকে সজোরে একটা ধাক্কা দিল আয়াতকে। আয়াত ধাক্কাটা অনুভব করতেই অসিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে উঠল, এটা কি হলো? মানে বাইকে বসতে দিয়েছি বলে আমার সাথে চিপকে বসতে হবে? অসহ্য। আমি পরনারী একদম সহ্য করতে পারি না। তারপর এই মেয়েটা ইচ্ছে করে আমার সাথে ধাক্কা ধাক্কি করেছে। ছি। অসি আর নীরব থাকতে পারলো না। আয়াতকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, সরি, আমি ইচ্ছে করে করি নাই, বাইকটা থামান, আমি নেমে যাব। উফ, নেকা কান্না কাচ্ছিস কেন? ইচ্ছে হলে বাইক থেকে লাফ দিয়ে নেমে যা, আমি বাইক থামাবো না। আর বেশি থামুন থামুন করলে আবার ব্রেক করবো। অসি চুপ করে আছে। আয়াত মিটমিট করে হাসছে। অসির চেহারায় চরম বিরক্তির ছাপ দেখা যাচ্ছে। বাড়ি আসতেই আয়াত নিজের বাইক থামাতেই অসি বাইক থেকে নেমে নিজের রুমের দিকে হন হন করে চলে যায়। আয়াত পেছন থেকে অসিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, একটা ধন্যবাদও দিলি না অর্ষি? আর কখনো তোকে বাইকে করে নিয়ে আসবো না আমি। তোর থেকে রাস্তায় একটা বিড়াল ভালো, অন্তত আমি লিফট দিলে একটা ধন্যবাদ দিবে। বেয়াদব মেয়েটা। অসি আয়াতের সাথে কোনো ঝগড়া করলো না। বিষয়টা আয়াতকে ভীষণ ভাবিয়ে তুলেছে। যে মেয়েকে ক বললে 10 লক্ষ করা শুনিয়ে দেয়, আজ সে একদম নীরব। বিশ্বাস হচ্ছে না, এটা অসি না অন্য কেউ। অর্ষি, ফ্রেশ হয়েছিস? খাবার খেতে আয় মা। আয়াতের মা এর কথা শুনে অসি বিছানা থেকে উঠে বসলো। মনটা আজ ভীষণ খারাপ তার। আয়াতের অপমানগুলো আজ তার ব্যক্তিত্বকে ভীষণ রকম আঘাত করছে। সকলের সামনে আয়াত তাকে যা নয় তাই বলে ছোট করেছে। অসি বিছানা থেকে উঠে দেখতে পেল মা তার পাশে বসে আছে। অসি মাকে জড়িয়ে ধরে নিজের চোখের জল ফেলতে লাগলো। অসির এমন হুট করে কান্না করাটা আয়াতের মায়ের মনের মধ্যে একটু ব্যাকুলতা সৃষ্টি করে দিল। মা অসির কপালে হাত বুলিয়ে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কিরে মা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? মেয়েদের কান্না নয়, লড়াই করে বাঁচতে শিখতে হবে। তুই কান্না করিস না একদম। তোকে কেউ কিছু বলেছে? আয়াত তোকে কথা শুনিয়েছে? বল আমায়। বাবার কথা মনে পড়েছে খুব। অসি কথাটা শেষ করতেই কান্না করা শুরু করে দেয়। বাবা এমন একটা বট গাছ, যার ছায়া একটিবার জীবনের উপর থেকে সরে গেলে বোঝা যায় রোদের তীব্রতা কতটা প্রখর। অসি দুপুরের খাবার খেয়ে নিয়ে নিজের রুমে বেশ রেস্ট করতে থাকে। হ্যালো মিস্টার আয়াত। এক সুন্দরীর কণ্ঠস্বর কানে ভেসে আসতেই ঘাড় ঘুরিয়ে আয়াত নিজের পাশে লক্ষ্য করলো একটি লেডি কুইন দাঁড়িয়ে আছে। একটা কালো সানগ্লাস চোখের উপরে দিয়ে মেয়েটি আয়াতের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে মেয়েটার দিকে হাস্যোজ্জ্বল মুখ করে বলতে লাগলো, ইয়া, আই এম আয়াত। ইউ মিস ডায়না? ইয়া, আই এম ডাইনা। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ ম্যাম। টেক ইউর সিট প্লিজ। ইউর প্রজেক্ট ইজ রেডি। ওয়াও, গ্রেট ওয়ার্ক। থ্যাংক ইউ ম্যাম। আয়াত বিকেলের দিকে একটা কফি শপে চলে আসে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করতে। প্রজেক্টটা ভেরি কনফিডেন্সিয়াল। মিস ডায়নার সাথে মিট করে প্রজেক্ট হ্যান্ড ওভার করলো আয়াত। আয়াত ডায়নার সাথে নিজেদের কাজ নিয়ে কথা বলতে লাগলো। অর্ষি নিজের রুমের মধ্যে মনমরা হয়ে বসে আছে। কিছুই ভালো লাগছে না তার। আজ যদি বাবা বেঁচে থাকতো, তবে হয়তো তার ভাগ্যটা একটু অন্যরকম হতো। হয়তো তাকে আর কখনো কারো অপমান সহ্য করে বাঁচতে হতো না। হয়তো কারো দয়ার পাত্র হতে হতো না তাকে। দয়া বলি কেন জানেন? আর এই পরের বাড়িতে আশ্রিত হয়ে পড়ে থাকাকে দয়াই তো বলে। আমার ভাগ্যটাই খারাপ। সুখ নামক চিড়িয়াটা আমার কপালে নেই। আজ আয়াত ভাইয়াও সকলের সামনে আমাকে নিজে বাজে মন্তব্য করলো। হাসি তামাশার পাত্র হয়ে গেলাম আমি। সব ভাগ্য। কথাটা শেষ করতেই অসির বুকের ভেতরটা কেঁপে উঠল। ভাগ্য খারাপ বলাটা কি আদৌ উচিত হয়েছে? আজ যদি সে তার মার কাছে থাকতো, তবে কি হতো? নিশ্চয়ই তার জায়গা এতদিনে কোনো পতিতালয় হতো। রোজ রোজ তার এই দেহের দাম কষাকষি হতো। সেই বিষাক্ত জীবনের থেকে এই জীবনটা হাজার গুণে ভালো। রাতের দিকে অসি নিজের রুমে বসে স্টাডি করছে। কিছু সময় স্টাডি করতেই অসির মাথা ঘুরতে থাকে। মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা অনুভব হচ্ছে তার। অসি পড়ার টেবিল থেকে উঠে এক কাপ কফি বানাতে চলে যায়। কফি নিয়ে অসি নিজের রুমে ব্যাক করতেই সে চমকে উঠল। অসি নিজের রুমে আসতেই দেখতে পেল আয়াত রুমের মধ্যে বসে আছে। আমার রুমে হঠাৎ করে আয়াত কি জন্য এলো? কথাটা মনে মনে ভাবতেই কেমন যেন একটা খটকা লাগছে তার। অসি রুমের বাইরে দাঁড়িয়ে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াতের দরজার দিকে চোখ পড়তেই সে দেখতে পেল অসি দাঁড়িয়ে আছে বাহিরে। এই অর্ষি, এখানে কি করছিস? এদিকে আয়। অসি কোনো কথা না বলে রুমের মধ্যে এগিয়ে গেল।
আয়াত বসা থেকে উঠে দাঁড়াতেই অসি ভীষণ কর্কশ গলায় আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এত রাতে হঠাৎ আমার রুমে কি জন্য এসেছেন? অসি আয়াতের সামনে থেকে সরে গিয়ে টেবিলের উপর কফি প্লেটটা রেখে একটা পাকা হাসি দিয়ে আয়াতের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি না এই বিষয়টা বুঝতে পারি না। আপনি সারাদিন আমায় অপমান করবেন, ছোট করে কথা বলবেন, আর গভীর রাতে এসে ক্ষমা চাইবেন। মানে সত্য আপনার ব্যবহারগুলো আমায় না সবাইকে চমকে দেয়। অসির খোঁচা মেরে কথা বলাটা আয়াত শুনতে পেয়ে কিছু বলল না। আয়াত একটা ব্যাগ থেকে কিছু জিনিস বের করে অসিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হর্ষি, আমার দিকে তাকা, দেখ তোর রাগ ভাঙাতে কি নিয়ে এসেছি। এই দেখ, এগুলো তোর জন্য। আয়াত হাস্যোজ্জ্বল মুখ নিয়ে অসির দিকে কিছু গিফট টিকিয়ে দিল। আসলে গিফট আনার কারণ রাগ ভাঙাতে নয়, আয়াতের প্রথম ইনকাম, সেই জন্য আর কি কিছু উপহার দেওয়া। অসি আয়াতের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলতে লাগলো, আপনি আমার জন্য গিফট নিয়ে এসেছেন? রাগ ভাঙাতে না অন্য কোনো মতলবে? আমি বুঝি না কিছু, তাই না? এতটা ছোট আমাকে ভাববেন না মিস্টার আয়াত। আপনার সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। আপনার এই দয়া আমি নিতে পারছি না, ক্ষমা করবেন। অসির কথাটা আয়াতের বুকে এসে লাগলো। আয়াতের হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়। আয়াত মাথাটা নিচু করে ঠোঁটের কোণে মিথ্যা হাসি এঁকে অসিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, না রে, বাজে কোনো মতলব নিয়ে আমি আসিনি। আসলে তোকে তো কখনো কিছু দেইনি, তাই এই প্রথমবার কিছু নিলাম। গিফটগুলো রেখে দে, আমি আসছি। আয়াত সোফার উপর গিফটগুলো রেখে অসির রুম থেকে বেরিয়ে যাবে, ঠিক এই মুহূর্তে অসি চেঁচিয়ে বলে উঠল, এই আপনার এই ন্যাকামি অন্য কোথাও দেখাবেন, আমার সামনে কোনো ন্যাকামি না। আপনার পরিবার অনেক দয়া করেছে আমার উপর, আমি আর কারোর দয়া নিতে চাই না। এগুলো নিয়ে যান। অসি গিফটগুলো আয়াতের দিকে ছুড়ে দিল। আয়াত অসির দিকে একটু অবাক হয়ে তাকালো। এইসব অসি কি বলছে? মানছি আমি ওর পিছনে লাগে, আমায় নিয়ে যা খুশি বলো, কিন্তু মা বাবা আমার পরিবারকে টানার কি হলো? আয়াত অসিকে উদ্দেশ্য করে একটু কর্কশ গলায় বলতে লাগলো, আমার দেওয়া জিনিসগুলো ফিরিয়ে দিতেই পারিস। তবে হর্ষি, আমার পরিবারকে নিয়ে যেটা বললি ওটা সত্যি উচিত হয়নি। আমার পরিবার তোকে নিজেদের মেয়ের মতো মনে করে, দয়া করে বা অন্য কিছু নয়। আমার বাবা মা কখনো তোকে আলাদা করে দেখেনি, কিন্তু আফসোস তুই সবসময় তাদেরকে আলাদা করেই দেখেছিস। তুই আমার পরিবারকে আপন ভাবতে পারিসনি, সেই জন্যই তাদের ভালোবাসা তোর কাছে দয়া মনে হয়। আয়াতের কথা শেষ হতেই আয়াতের মা অসির রুমের সামনে চলে এলো। কিরে আয়াত, এখানে কি করছিস? আর অর্ষিকে কি বলেছিস তুই? হ্যাঁ, সারাদিন ঝগড়া না করলে তোর হয় না? দেখছিস তোর জন্য আমার মেয়েটা মন খারাপ করে বসে থাকে। তুই একটু ঝগড়া না করলে কি হয়? মা কথাটা বলে অসির রুমের মধ্যে চলে যায়। আয়াত একটা তাচ্ছিল্যকর হাসি দিয়ে অসিকে উদ্দেশ্য করে বলে, দেখ, একে দয়া না ভালোবাসা বলে, তোকে বুঝিয়েও লাভ নেই। আয়াত গিফটের প্যাকেটটা ফ্লোর থেকে তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে রুমে চলে গেল। কথাটা আপন মনে বলছে আয়াত। অসির কথাগুলো বড্ড কষ্ট দিচ্ছে তাকে। আয়াত নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। আয়াত ভাইয়া তো সত্যি বলেছে, মা বাবা কেউ তো আমায় তাদের মেয়ের থেকে কম মনে করেন না। তবু কেন আমি তাদেরকে নিজের আপন মনে করতে পারি না? কেন মনে হয় সবাই আমার নিজের মায়ের মতো নিজের স্বার্থে আমাকে ব্যবহার করে? কেন আমি কাউকে বিশ্বাস করতে পারি না? একবার বিশ্বাস ভেঙে গেছে বলে কি এমনটাই হচ্ছে আমার? বিছানায় শুয়ে শুয়ে আসি ভাবছে কথাগুলো। আয়াদের সাথে রাগ দেখিয়ে উল্টাপাল্টা কথাগুলো বলে দিলাম। উনি হয়তো রাগ করেছে, তবে ওনার এটাই প্রাপ্য, কারণ উনি আমায় অনেক আঘাত করেছেন। তার কাছে এই আঘাতটা সামান্য। সকাল হতেই অর্ষি ফ্রেশ হয়ে নিল। অর্ষি নিজের জামা কাপড় গুছিয়ে নিল। অর্ষিকে রেডি হতে দেখে আয়াতের মা অর্ষির রুমে আসতেই অর্ষিকে রেডি হতে দেখে প্রশ্নমাখা কণ্ঠে জিজ্ঞেস করলো, কিরে অর্ষি, এই সকাল সকাল রেডি হচ্ছিস যে? কোথাও বের হবি নাকি? হ্যাঁ মা, আমি একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসতে যাব। মনটা আজকাল ভালো লাগছে না, তাই একটু বাহির থেকে সময় কাটিয়ে আসলে হয়তো ভালো লাগবে। ও আচ্ছা, টাকা নিয়েছিস তো? না, আমার কাছে যা আছে তাতে চলবে। মেয়ে মানুষ, বাইরে যাচ্ছিস, টাকা না নিলে যদি কোনো বিপদ হয়। এই দাঁড়া, আমি টাকা আসছি। আমার লাগবে না টাকা, শোনো আমার কথা। অসির কথা শুনে মা চমকে গেল। আয়াদের মা চলে যেতেই আবার নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। আসলে অসি একা যাচ্ছে না, সাথে অসি দুজন বান্ধবীও যাবে। এমনিতে একা কোথাও যাওয়ার মতো সাহস অসির নেই। অসি রেডি হয়ে আয়াদের মার কাছ থেকে টাকা নিয়ে সবাইকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় আয়াতকে কোথাও দেখলো না অসি। মায়ের কাছ থেকে শুনেছে আয়াত নিজের রুমে ঘুমিয়ে আছে। অসি লেট না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে অসি চলে যায় তার বান্ধবীদের বাড়ি। সেখান থেকে রেল স্টেশনে যাবে, আর তারপর চট্টগ্রাম। অসি অনুর বাড়ি গিয়ে দেখলো অনু একদম রেডি।
অনু অর্ষিকে দেখে বেশ খুশি হয়ে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলতে লাগলো, বাহ, আজকে তো তোকে দারুণ লাগছে। তো আয়াত ভাই কোথায়, দেখছি না যে? এই ওয়েট, আয়াত ভাইয়া কোথায় মানে? উনি আসবেন কেন? ও মা, তোকে একা ছাড়বে বুঝি? আমরা তো 5টা টিকিট নিয়েছি। গতবারও তো আয়াত ভাই আমাদের সাথে গিয়েছে। হ্যাঁ, তবে যাবেন না। ও, আয়াত আসছে না শুনে অনুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অর্ষির এইসব সহ্য হয় না, তাই অর্ষির মুখে একটা বিরক্তকর ভাব নিয়ে অনু আর বাকি দুজন মিলে ফারজানাকে নিয়ে বেরিয়ে পড়লো। রেল স্টেশন এসে অর্ষির ট্রেনে উঠে পড়লো। অর্ষির পাশের সিট আয়াতের বসার কথা। অর্ষি একা বসে জানালা খুলে দিয়ে বাইরে তাকিয়ে আছে। কিছু সময় যেতে ট্রেন চলতে শুরু করলো। ট্রেন স্টার্ট হতে অর্ষি জানালা বন্ধ করে দিল। জানালা বন্ধ করতে অর্ষি দেখতে পেল তার পাশের সিটে দুম করে একটা ছেলে বসে আছে। ছেলেটি বসতেই অর্ষি চরম বিরক্তি নিয়ে বলল, এই ছেলে, এটা তোমার সিট না, এটা আমাদের সিট, এখান থেকে উঠে যাও। যদি না উঠি তো? ছেলেটির কথা শুনে অর্ষি রাগে গজগজ করতে লাগলো। কত বড় সাহস, আমাদের সিটে উড়ে এসে বসে আবার বলছে উঠবে না। অর্ষি চিৎকার করে টিটিকে ডাকতে যাবে, ঠিক এই মুহূর্তে ছেলেটি অর্ষিকে অবাক করে দিল। ছেলেটি অর্ষির মুখ চেপে ধরলো যাতে অর্ষি চিৎকার না করে। ছেলেটি অর্ষিকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলছে, প্লিজ চিৎকার করিস না, আমার কাছে টিকিট নেই, প্লিজ ভাই। অর্ষি ভয়ের কারণে ছেলেটির বলা কোনো কথাই কানে নিল না। ছেলেটি অর্ষির মুখ চেপে ধরতেই অর্ষি ভয় পেয়ে যায়। আত্মরক্ষার চেষ্টা করার জন্য অর্ষি ছেলেটির মুখের উপরে থাকা কাপড়টা টেনে খুলে ফেললো। ছেলেটির মুখের কাপড় সরে যেতেই অর্ষি অবাক হয়ে যায়। চিৎকারের শব্দ ছোট হয়ে এসে তার চোখ মুখ কৌতূহলের ছাপ ওকে দিতে লাগলো। ছেলেটি আর কেউ নয়, আয়াত। আয়াত অর্ষির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষি আয়াতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু তা ছিল কৌতূহলপূর্ণ দৃষ্টি। আয়াত কোনো শব্দ করছে না। অর্ষির কোমল পিঙ্ক কালার ঠোঁট জোড়া তার হাতের তালুতে স্পর্শ করছে। আয়াত সেই স্পর্শের আবেশ নিয়ে যে নিজের মনের মধ্যে মাখছে। চোখ দিয়ে আয়াত বারংবার প্রকাশ করে চলেছে অর্ষিকে নিয়ে তার হৃদয়ের অনুভূতি, প্রকাশ করে চলেছে অর্ষির প্রতি তার মুগ্ধতা অবিরত। অর্ষি আয়াদের মতিভ্রম দেখে ভীষণ বিরক্ত হয়ে যায়। রেগে গিয়ে অর্ষি আয়াদের হাতের তালুতে নিজের পিওর দাঁত জোড়া বসিয়ে দিল শক্ত করে। আয়াত নিজের হাতের তালুর মধ্যে ব্যথা অনুভব করতেই নিজের ঘরে ফিরে আসে। অর্ষির মুখের উপর থেকে হাত সরিয়ে নিয়ে মৃদু চিৎকার করে উঠল আয়াত, উফ, ক্ষুধা কি মেয়ে রে বাবা, হাতে কামড় দিয়ে দিল। এই তুই আমায় বলতে পারতিস তো কিছু, তা না করে কেন আমার হাতে কামড় বসিয়ে দিলি? আরে, আপনি আমার মুখের উপর হাত দিয়ে চেপে ধরে রেখেছেন আর আমি আপনাকে কিছু বলবো না, তাই না? কি লজিক ভাই? আপনি এখানে কেন, আগে সেটা বলুন। আমি এখানে কেন মানে? তুই একা একা কোথাও যেতে পারিস না, তাই তোকে নিরাপত্তা দিতে আমি নিরাপত্তা কর্মী হয়ে থেকে পাহারা মানে তোকে সেভ করতে এসেছি, যাতে করে তোর ভ্রমণ পিপাসু মন বিনা ভয়ে ভ্রমণের মজা নিতে পারে। বাহ বাহ, কবে থেকে সিকিউরিটি গার্ডের চাকরি নিলেন? যবে থেকে তুই একা চলতে ভয় পেতে শুরু করেছিস তবে থেকে। তাই আয়াত ভাইয়া, আচ্ছা আপনি রক্ষক হয়ে ভক্ষকের কাজ, কথাটার মানে জানেন? অর্ষির কথায় আয়াদের হাস্যোজ্জ্বল মুখটার মধ্যে কালো আধার জমিয়ে দিল। অর্ষির কথার মনে সেই দিনকার কথা যে অর্ষির সাথে সে বাজে ব্যবহার করেছিল। আয়াত 1 মিনিটের মধ্যে নিশ্চুপ হয়ে যায়। অর্ষি আয়াতের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আয়াত মাথাটা নিচু করে ফেলল। ভুল না হয় সেদিন আমি করেছিলাম, হ্যাঁ, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তবে তার সম্পূর্ণ দোষ আমার একার না। যদি ওই দিনের জন্য আমাকে অপরাধী হতে হয়, তবে সেই একই ভুলের সমান অপরাধী অর্ষি তুই নিজেও। তুই আমাকে প্রশ্রয় দিয়েছিলি বলেই এত কিছু হয়েছে। কিন্তু অর্ষি, আমি নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তোর থেকে দূরে চলে এসেছি, ক্ষমা চেয়েছি বারবার, কিন্তু তুই ক্ষমা করতে পারছিস না। নির্লজ্জ বেহায়া হয়তো আমি, তাই বারবার তোর কাছে ফিরে আসি যেচে অপমানিত হতে। মাথাটা নিচু করে কথাগুলো ভাবতে লাগলো আয়াত। অর্ষি ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। আয়াত অর্ষির পাশে বসে থাকলো, একটা ভাবনার উপর ভর করে আছে সে। অর্ষির কাছে বারবার অপমানিত হবার থেকে দূরত্ব তৈরি করে ফেললেই তো ভালো হবে, কারণ অর্ষি আমার উপস্থিতিতে চরম বিরক্ত বোধ করে। একটা মানুষকে শুধু শুধু বিরক্ত করার কোনো মানে হয় না। আরে আয়াত ভাইয়া, কখন এসেছেন? কৌতূহলপূর্ণ কণ্ঠস্বরটি অনুর। অনু আয়াতকে উদ্দেশ্য করে বলল কথাটা। আসলে আয়াতের আসার কথা না থাকার পরেও আয়াত চলে এসেছে, তাই হঠাৎ করে আয়াতকে দেখতে পেয়ে যে কেউ একটু অবাক হবে। আয়াত অনুকে উদ্দেশ্য করে মৃদু হেসে জবাব দিল, তোমাদের সারপ্রাইজ দিতে ছুটে আসলাম। সত্যি ভাইয়া, আপনি না থাকলে ট্রিপে মজা নেই। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, ফ্রি আছি, কিছু বলবে? ভাইয়া, আপনার সাথে গল্প করতে ভীষণ ইচ্ছে হচ্ছে। আপনি আমার সাথে চলুন, কফি খেতে খেতে গল্প করা যাবে।
আয়াত অনুর কথার অমর্যাদা করলো না। অসির পাশ থেকে উঠে গিয়ে চলে আসে অনুর সাথে। অসির ভাবনায় মগ্ন থাকায় আয়াদের চলে যাওয়া উপলব্ধি করতে ব্যর্থ হয়। আয়াত অনুর সাথে অনুর কম্পার্টমেন্টে চলে যায়। অনু আয়াতকে উদ্দেশ্য করে একটু লাজুক কণ্ঠস্বর নিয়ে বলতে লাগলো, আচ্ছা আয়াত ভাইয়া, আপনি এত সুন্দর করে গল্প লিখেন, জানেন আমি আপনার গল্প পড়ে আপনার প্রেমে পড়ে গেছি। অনুর কথা শুনে আয়াত মৃদু হেসে ফেলল। কফির কাপে আলতো চুমুক দিতে দিতে আয়াত অনুকে বলল, ধন্যবাদ, কিন্তু যতটা বলছো ততটা ভালো গল্প লিখতে আমি পারি না। যাই হোক, পড়াশোনার কি অবস্থা? আসলে ভাইয়া পড়াশোনার অবস্থা তেমন ভালো নয়, কারণ আমি লেখকদের উপর ক্রাশ খেয়ে পড়াশোনা করতে ভুলেই যাই। আর কতকাল যে সিঙ্গেল থাকবো? আমার সমস্যাগুলোর কি সমাধান একটু বলবেন? এইসব শুধুমাত্র মনের ফাজলামি, আর কিছু না। মনকে শান্ত করে ফোকাস করে হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, একটা কথা বলুন, আপনার জিএফ আছে? সত্যি বলবেন প্লিজ। কথাটা বলা শেষ করতেই অনু আয়াদের হাতে নিজের হাতের মুঠে বন্দি করে নিল। অনুর ব্যবহার আয়াতকে একটু বিচলিত করলো। এটা কেমন ব্যবহার? আয়াত নিজের হাত অনুর হাত থেকে ছাড়িয়ে নিতে যাবে, এমন সময় আয়াদের খাতের উপর থেকে কেউ একজন ভীষণ কর্কশ গলায় বলে উঠল, বাহ, ট্রেনের কম্পার্টমেন্ট কি করে নিজেদের বেডরুম বানিয়ে ফেলতে হয় তা মিস্টার আয়াদের থেকে শিখতে হবে। আয়াত মুখ ঘুরিয়ে দেখতে পেল অর্ষি দাঁড়িয়ে আছে। অর্ষিকে দেখতে পেয়ে আয়াত একটু অপ্রস্তুত হয়ে যায়। অনু আয়াদের হাত ছেড়ে দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইসব কি বলছিস তুই? কাকে কি বলতে হয় ভুলে গেছিস? অর্ষি অনুর দিকে তাকিয়ে বাঁকা হাসি ঠোঁটের কোণে এঁকে বলতে লাগলো, ও, আমি ঠিকঠাক কথা বলি সবসময়, আর যাকে যা বলতে হয় তাই বলেছি। অর্ষির কথা শেষ হতেই আয়াত সিট থেকে উঠে দাঁড়িয়ে অর্ষিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, অর্ষি, নিজের লিমিট ক্রস করিস না। আমি অনুর সাথে এমনি গল্প করছিলাম। এই সাধারণ ব্যাপারটাকে নিয়ে বাজে মন্তব্য করে আমি সহ্য করবো না। তাই আয়াত ভাইয়া, আপনি যে কি তা আমার খুব ভালোভাবে জানা আছে। অসহ্যকর। অর্ষি কথাটা শেষ করতেই রেখে গিয়ে হন হন করে চলে গেল। আয়াদের সামনে থেকে আয়াত নিশ্চুপ হয়ে যায়। কিছু না করেও বারবার কেন আমায় অপমানিত হতে হয়, কথাটা ভাবতে লাগলো আয়াত। আয়াতকে চিন্তিত দেখে অনু আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি ভাইয়া, আমার জন্য আপনাকে বাজে কথা শুনতে হলো। ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ। ও পাগল হয়ে গেছে, তাই যা তা বকে। প্লিজ ওর কথায় কষ্ট পাবেন না। আয়াত অনুকে থামতে বলে অনুর সামনে থেকে দূর চলে যায়। অর্ষির উপর রাগ ওঠার থেকে নিজেকে বড্ড অপরাধী মনে হতে লাগলো আয়াতের। আয়াত নিজের কম্পার্টমেন্টে এসে দরজার সামনে দাঁড়িয়ে রইল। অর্ষি নিজের সিটে বসে আছে। চট্টগ্রাম আসতেই আয়াত নিজের ব্যাগপত্র নিয়ে অর্ষি, অনু ও তার বান্ধবীদের সাথে ট্রেন থেকে নেমে পড়ল। সন্ধ্যা হবে প্রায়। হোটেল বেশ দূরে নেই, যেতে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগবে। আয়াত অর্ষির সাথে গাড়ি করে চলে আসে হোটেলের সামনে। ট্রেনের ওই ঘটনার পর আয়াত আর অর্ষির সাথে বা অনু কারোর সাথে কোনো কথা বলেনি। কি করে বলবে? আপসেট মন নিয়ে কারোর সাথে কথা বলার ইচ্ছে থাকে না, আয়াত ভাবছে। আয়াত গাড়ি থেকে নামতেই অর্ষি অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কথাটা শেষ করতেই অর্ষি আয়াতের দিকে আর চোখে তাকালো। আয়াত অর্ষির দিকে তাকিয়ে আছে। দুটো রুম বুক করলে সে থাকবে কোথায়? আপন মনে কথাটা বলল আয়াত। অর্ষি নিজের চুলগুলো ঝাপটা মেরে হন হন করে চলে যায় হোটেলের মধ্যে। অর্ষি চলে যাওয়ার পরও অনু আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত অর্ষির চলে যাওয়ার দিকে এক করে তাকিয়ে আছে। ভাইয়া, আপনার জন্য কি একটা রুম বুক করে দিব? অনুর মায়া ভরা কণ্ঠস্বর আয়াতের কানে আসতেই আয়াত অভিমানী মন নিয়ে অনুকে বলে উঠল, আমার ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারবো, তুমি যাও। তা না হলে পরে তোমাকে আমার মতো বাইরে থাকতে হবে। হোটেলের নিচে রেস্টুরেন্টে বসে আয়াত সিগারেট ফুঁকছে আর হালকা করে ড্রিঙ্ক করছে। স্বভাবত মাঝে মধ্যে ড্রিঙ্ক করাটা আয়াতের একটা হ্যাবিট। আয়াত ড্রিঙ্ক শেষ করে নিজের বুক করা রুমের দিকে চলে যেতে লাগলো। করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আয়াতের চোখ পড়লো অর্ষির রুমের দিকে। আয়াত অর্ষির রুমের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। আয়াত দেখতে পেল অর্ষির রুমের মধ্যে অনুসহ বাকি মেয়েরা বসে আছে। সকলের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আয়াত ভাবছে, আপন মনে কথাটা বললো আয়াত। আয়াত করিডোর থেকে অর্ষির রুমের দিকে এগিয়ে এলো। অর্ষির রুমের কাছে আসতেই অনু আয়াতকে দেখে দৌড়ে আয়াতের দিকে ছুটে চলে এলো। আয়াত অনুকে বিচলিত দেখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে অনুকে উদ্দেশ্য করে বলল, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে ভীষণ। সব ঠিক আছে তো? অর্ষি কোথায়? অনু আয়াতকে উদ্দেশ্য করে বিচলিত কণ্ঠে বলতে লাগলো, আয়াত ভাইয়া,
অর্ষি রুমে নেই। এখানে আসার পর হঠাৎ ও রুম থেকে বেরিয়ে কোথায় যে চলে গেল, ওর ফোনটাও বন্ধ। অনুর কথাটা আয়াতের কানে আসতেই আয়াত থ মেরে দাঁড়িয়ে যায়। এইসব কি বলছে অনু? অর্ষি একা একা কোথায় গেল? অচেনা জায়গা। অর্ষি তো এই অচেনা শহরে কিছুই চেনে না। মিনিটের মধ্যে আয়াতের মাথা কাজ করা বন্ধ করে দিল। আয়াতকে নিশ্চুপ হয়ে যেতে দেখে অনু মৃদু কান্না ভেজা কণ্ঠে আয়াতকে বলতে লাগলো, ভাইয়া কিছু একটা করুন আপনি। অচেনা শহরে অর্ষি কোনো বিপদ হলো না তো? আপনি একটু ওকে খুঁজে নিয়ে আসুন প্লিজ। আয়াত অনুকে শান্ত করতে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা চিন্তা করো না, নিজেদের রুমে যাও, আমি অর্ষিকে নিয়ে আসছি। আর হ্যাঁ, আমার ফিরে আসার আগ পর্যন্ত কেউ রুম থেকে বের হবে না, ওকে? আয়াত কথাটা শেষ করতেই দৌড়ে হোটেল থেকে বেরিয়ে যায়। হোটেল থেকে বেরিয়ে আয়াত পড়লো মহা ঝামেলায়। এত বড় শহরে অর্ষি কোন দিকে গেছে, সেটা সে আজ করবে কি করে? আয়াত এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল রাস্তার পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে। আয়াত দৌড়ে তাদের দিকে চলে যায়। পকেট থেকে ফোন বের করে আয়াত তাদেরকে অর্ষির ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া এই মেয়েটাকে দেখেছেন? ঘন্টাখানেক আগে এখানেই ছিল। আপনারা কেউ কি দেখেছেন? না ভাই, আমরা একটু আগে এখানে এসেছি, সঠিক বলতে পারবো না। ও, আয়াত আবারও ছুটতে লাগলো। একে একে রাস্তার পাশের সবগুলো দোকান থেকে শুরু করে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করলো অর্ষির ব্যাপারে, কিন্তু সবার থেকে হতাশার উত্তর ছাড়া আর কোনো উত্তর পেল না সে। আর কোথায় খুঁজবো অর্ষিকে? নানা ধরনের চিন্তা মাথায় এসে ভর করে চলেছে। অর্ষি ঠিক আছে তো? ও মনে মনে বলল, আমায় না বলে কেন হোটেল থেকে বের হলি? এত জেদ তোর? এখন আমি কোথায় খুঁজবো তোকে? চিন্তায় চিন্তায় আয়াতের হাত পা কাঁপছে। চিন্তার ছাপ স্পষ্ট আয়াতের মুখে। আয়াত আরো একটু এগিয়ে যেতেই দেখতে পেল রাস্তাটা ক্রমশ নীরব হয়ে আসছে। আয়াত নিজেও জানে না সে কোথায় এসেছে। আয়াত আরো একটু এগিয়ে আসতেই দেখতে পেল একটা চায়ের ছোট্ট দোকান। আয়াত চায়ের দোকানের দিকে দৌড়ে ছুটে আসতে দেখতে পেল একটা 60 ঊর্ধ্ব বয়স্ক লোক চা বানিয়ে চলেছে। আজ সেই লোকটির দিকে ফোনটা এগিয়ে দিল। আঙ্কেল একটু দেখুন তো এই মেয়েটিকে আপনি কোথাও দেখেছেন কিনা? আনুমানিক ঘন্টাখানেক। আয়াতকে সম্পূর্ণ কথা শেষ করার পূর্বে লোকটি ফোনের স্ক্রিনের দিকে ভালো করে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, কিছুক্ষণ আগেই এই মেয়েটি এখানে এসেছিল ফোনে রিচার্জ করাতে, কিন্তু আমি তো রিচার্জ করাই না, তাই ফিরিয়ে দিয়েছি। আয়াতের মলিন ফ্যাকাশে মুখের কোণে সেকেন্ডের মধ্যে এক অদ্ভুত আনন্দ উকি দিল। আয়াত লোকটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আঙ্কেল দয়া করে আমায় বলুন যে এই মেয়েটি তারপর কোন দিকে গেছে, প্লিজ একটু মনে করে বলুন। লোকটি আয়াতের কথা শুনে একটু চিন্তা করে উত্তর দিল, বাবা একদম শিওর হয়ে তো বলা যাবে না, কিন্তু আমার যতদূর মনে পড়ে তারপরে এই মেয়েটি এদিক দিয়ে চলে গেছে। ধন্যবাদ আঙ্কেল, অনেক ধন্যবাদ। আয়াত চায়ের দোকান থেকে বেরিয়ে ওই চায়ের দোকানের বলা পথে ধরে দৌড়ে ছুটে চলল আর অর্ষি অর্ষি বলে চিৎকার করতে থাকলো। পথটা একদম নীরব, আশেপাশে কোনো মানুষের শব্দ নেই। এমন একটা পরিবেশে অর্ষি কি করে আসতে পারে, তাও একা? এটাই মাথায় ঢুকছে না তার। আয়াত চিৎকার করে ডাকতে ডাকতে গলা প্রায় শুকিয়ে ফেলেছে। এখন চিৎকার করতেও পারছে না ঠিক মতো, মনে হচ্ছে গলা ফেটে যাবে তার। আয়াত আরো কিছু সময় দৌড়াতে থাকার পরে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায় সে। পিছঢালা পথে হোঁচট খেয়ে পড়ে যেতেই আয়াতের হাত ও পায়ের কিছু অংশ ছিঁড়ে যায়। অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে আয়াতের, কিন্তু এই যন্ত্রণা থেকে মনের মধ্যে সৃষ্টি হওয়া অসহ্যকর যন্ত্রণাটা বড্ড বেশি কষ্ট দিচ্ছে তাকে। আয়াত বসা থেকে উঠে দাঁড়ালো, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার দৌড় দিল। কিছু সময় দৌড়ে এগিয়ে আসতেই আয়াত দেখতে পেল দূরে একটা আবছা আলোয় কারো অবয়ব দেখা যাচ্ছে। আয়াত দৌড়ে ছুটে চলল সেই অবয়বকে অনুসরণ করে। চিৎকার করে ডাকছে আয়াত, এটাই অর্ষি। আয়াতের ডাকে অবয়বটা দাঁড়িয়ে যায়। আয়াত আরো দ্রুত গতিতে ছুটে চলল। অবয়বটা পূর্ণ একটা মানুষ। আয়াত অর্ষিকে দেখতে পেল। অর্ষির কাছে আসতেই আয়াত হাঁটুর উপর ভর করে হাঁপাতে হাঁপাতে অর্ষির দিকে দৃষ্টিপাত করলো। অর্ষির মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আয়াতকে দেখতে পেয়ে অর্ষি দৌড়ে আয়াতের কাছে চলে আসে। আয়াত সোজা হয়ে দাঁড়িয়ে অর্ষির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, তোর কোনো কমন সেন্স নাই? মাথার নাট বল্টুকে সব ঢিলে একা একা কেন বের হলি? যা প্রয়োজন ছিল আমায় বললে কি পাপ হয়ে যেত? আর যদি একটা অঘটন ঘটে যেত তখন কি হতো? কে দায় নিত? বাবা মাকে কি জবাব দিতাম? আমার থাকার পরেও। অর্ষি আয়াতকে সম্পূর্ণ কথা বলার সুযোগ দিল না। দৌড়ে ছুটে চলে আসে আয়াতের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে আয়াতকে। অর্ষির সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে গেছে, ভয়ে মেয়েটা কাঁপছে। আয়াত অর্ষির অবস্থা ঠিক বুঝতে পারলো। আয়াত নিশ্চুপ হয়ে নিজের রাগকে কন্ট্রোল করে অর্ষির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, আরে পাগলি মেয়ে, আমি চলে এসেছি, আর ভয় পেতে হবে না তোকে।
অর্ষি আয়াতের কথা শেষ হতে না হতে চিৎকার করে কাঁদতে লাগলো। আয়াত অর্ষিকে শান্ত করার জন্য অর্ষিকে নানা রকম কথা বলতে লাগলো, কিন্তু অর্ষির কান্না থামছে না। অর্ষি কান্না করতে করতে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি অনেক খারাপ লোক। আমি আপনার উপর জেদ করে বেরিয়েছি। আমি রিচার্জ করতে না পেরে আবার হোটেলেই ফিরে যেতে নিয়েছি, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছিলাম। এই নির্জন জায়গায় একা একা ভয় আমি মরেই যাচ্ছিলাম। আমাকে প্লিজ বাড়ি নিয়ে চলুন, আমি আর এখানে থাকবো না। আয়াত অর্ষির কথা শুনে মৃদু হেসে বলতে লাগলো, এই এত রাতে বাড়ি যাবে কি করে? আর শুন, আমি তোর সিনিয়র, ওকে? আর আমাকে যাই ভাবিস না কেন, তাতে আমার কিছুই যাবে আসবে না। কিন্তু অর্ষি, একটা কথা, জেদের বসে আর কখন এমনটা করবি না। আজ হয়তো কোনো বিপদ হয়নি তোর, কিন্তু সবসময় তো আর সেফ থাকবি না। তাই বলছি, রেগে গেলেও কিছু দরকার হলে জাস্ট আমায় বলবি। হয়তো তোর আপন হওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু বিশ্বাস কর, তোকে নিজের থেকেও বেশি আপন মনে করি আমি। আমার সব থেকে কাছের হলি তুই। আর কখন এমন করিস না। চল হোটেলে ফিরে যাই। আয়াত অর্ষিকে নিয়ে হোটেলের দিকে চলতে শুরু করলো। অর্ষি এখনো ভয় পেয়ে আছে। আয়াতের হাত জোড়া শক্ত করে চেপে ধরে আছে অর্ষি। আয়াত অর্ষির সাথে কথা বলতে থাকলো, যাতে করে একটু হলেও অর্ষির ভয়টা কমে যায়। হোটেলে ফিরতেই অর্ষিকে নিজের রুমে দিয়ে এসে আয়াত নিজের রুমে চলে এলো। নিজের রুমে এসে আয়াত আগে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে আয়াত সোফায় বসে কথাটা শেষ করে আয়াত ঠোঁটের কোণে একটা হাসির রেখা এঁকে অনুর বিপরীতে বসে পড়লো। চায়ের কাপ হাতে নিয়ে তা খেতে খেতে গল্প করতে লাগলো আয়াত। এই মিলি, শোন, আমি একটু আয়াত ভাইয়ের রুম থেকে ঘুরে আসছি। সকাল সকাল বেরিয়ে আসবো সাগর বাড়ি। তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলা শেষ করে দয়া করে আমার ব্যাগটা গুছিয়ে দিস। ওকে, জানো তাই হবে। এই মেয়েও হয়েছে, সারা দিন বয়ফ্রেন্ডের সাথে কি কথা বলে আল্লাহ ভালো জানে। এত কথা বলার কি হলো? আর কথা বলতে বলতে কি এদের কথা শেষ হয়ে যায় না? কি জানি, আমি তো কারোর সাথে তুলনায় বেশি কথা বলতে আর কথাই খুঁজে পাই না। যাই হোক, আমি বরং আয়াত ভাইয়ের রুম থেকে ঘুরে আসি। কথাটা আপন মনে বলতে বলতে অর্ষি চলে যায় আয়াতের রুমে। আয়াতের রুমের দরজার কাছে আসতে অর্ষি শুনতে পেল অনুর হাসির শব্দ। হাস্যোজ্জ্বল মুখটা 1 মিনিটের মধ্যে ফ্যাকাশে হয়ে যায় অর্ষির। আয়াত ভাইয়ের রুমে অনু এত সকালে? মনে মনে কথাটা বলল অর্ষি। আয়াতের রুমের দিকে এগিয়ে আসতেই দেখতে পেল আয়াত আর অনু গল্প করছে। অর্ষির মুডটাই খারাপ হয়ে যায় এই দৃশ্য দেখার পরে। অর্ষি আয়াতের রুমে প্রবেশ না করে আবার নিজের রুমের দিকে ফিরে আসে। অনুর সাথে গল্প শেষ করে আয়াত নিজের রুম থেকে বেরিয়ে অর্ষির সাথে দেখা করতে অর্ষির রুমে চলে আসে। অর্ষির রুমে আসতে আয়াত অবাক হয়ে যায়। আয়াত অর্ষির রুমে এসে দেখতে পেল অর্ষি তার রুমে নেই। অর্ষিকে রুমের মধ্যে না দেখতে পেয়ে আয়াত একটু অবাক হলো। এই সময়ে অর্ষি গেল কোথায়? অর্ষির রুমমেট অর্ষির বান্ধবীকে আয়াত জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, অর্ষি কোথায়? ওকে দেখছি না যে। অর্ষির বান্ধবী আয়াতকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আয়াত ভাইয়া, অর্ষি তো আপনার সাথে দেখা করতে গিয়েছিল, আপনার সাথে কথা হয়নি ওর? মেয়েটার কথা শুনতেই আয়াত থ মেরে যায়। আপন মনে দাঁড়িয়ে ভাবতে লাগলো আয়াত। অর্ষি আমার সাথে দেখা করতে গেল, আবার আমার সাথে দেখা না করে চলে এলো। অনুকে আমার রুমে দেখে আবার রাগ করলো নাকি? আচ্ছা, রাগ কেন করবে? আমি কি ওর বোন নাকি যে আমার পাশে অন্য কেউ আসলে তাতে রিয়েক্ট করতে হবে? এখন আবার কোথায় গেল আল্লাহ জানে। মেয়েটা আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না। আয়াত কথাটা ভাবতেই অর্ষির বান্ধবী আয়াতকে উদ্দেশ্য করে বলে উঠল, আয়াত ভাইয়া, সব ঠিক আছে তো? আপনি কি চিন্তিত? মেয়েটির কথায় আয়াতের ঘোর কাটলো। আয়াত মেয়েটির দিকে তাকিয়ে মৃদু হেসে বলতে লাগলো, হুম, আসলে ভাবছি অর্ষি কোথায় গেল। মেয়েটা বড্ড চেদি, দেখছি কোথায় গেল। আয়াত হোটেল থেকে দ্রুত বেরিয়ে এলো। এই সময়ে অর্ষি হোটেল থেকে বেরিয়েছে মানে ও নিশ্চিত ও সাগর পাড়ে গিয়েছে। ওখানে গিয়ে দেখতে হবে। অর্ষি, এমনভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? সাগর পাড়ে এসেছিস, চল একটু গোসল করে যাই। মিলির আনন্দিত কণ্ঠস্বর অর্ষির কানে আসতে অর্ষি একটা বিরক্ত মাখা কণ্ঠ নিয়ে মিলিকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর মনের মধ্যে এত আনন্দ থাকলে যা না, যা সাগরে কি টিপতে। আমায় কেন জ্বালাচ্ছিস? আমি একটু ডিপ্রেসড, একটু একা থাকতে দে আমায়। ওমা, ডিপ্রেশনের কারণ কি আমায় বল, আমি তোকে সাহায্য করছি। পারবি না রে? আচ্ছা, আয়াত ভাইয়া সবসময় এমন করে কেন? মানে অনুর সাথে ওনার এত কিসের কথা থাকবে? উনি কেন অনুর সাথে আলাদা করে সময় কাটাবে? আমি কি এতটাই খারাপ তার চোখে যে আমার সাথে বসে একটু কথা বলা যায় না? অর্ষির অভিমানী কণ্ঠে বলা এই দীর্ঘশ্বাসযুক্ত কথার মানে মিলির কাছে স্পষ্ট। মিলি অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইমা, এসব কি বলছিস? আচ্ছা, তুই আবার আয়াত ভাইয়াকে ভালোবাসতে শুরু করলি নাকি? এই, সত্যি করে বল আমায়। মানে ওনার মতো একটা হনুমানের বংশধরকে আমি ভালোবাসবো? হাউ ফানি!
আমি ওনাকে ভালো ঠালোবাসি না, অনু ভালো মেয়ে না, তাই আর সাথে আয়াতকে দেখলে আমার সহ্য হয় না, এছাড়া আর কিছু না। কিন্তু অনু খারাপ কি? ওকে তো যথেষ্ট ভালো একটা মেয়ে মনে হয়, আর ওর পরিবারও ভালো। মিলির কথাটা শুনতেই অর্ষির রেগে আগুন হয়ে যায়। রাগে গজগজ করতে করতে অর্ষি মিলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই সবসময় বেশি বুঝিস। অনু অনেক খারাপ, আয়াতের দিকে কুদৃষ্টিতে তাকায়, যে আমার সহ্য হয় না। আর আমার সহ্য না হলে কি, মানুষ তো ঠিক অনুর সাথে ভালোই থাকে, আমি আর কি বলবো। অর্ষির কথাটা শেষ হতেই অর্ষির পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। অনুর সাথে আমি গল্প করেছি শুধু, আমাদের মাঝে কি প্রেমের সম্পর্ক আছে নাকি? আর যদি থাকেও তাতে তোর কি? আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের 2-4টা গার্লফ্রেন্ড থাকবে না, সেটাকে জাতি মেনে নিবে? অর্ষি বসা থেকে উঠে দাঁড়িয়ে পিছন ফিরে আয়াতকে দেখতে পেয়ে তার রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অর্ষির আগে গজগজ করতে করতে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওরে আমার জাতির জনক রে, সবার ঘরে ভালোবাসা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন উনি, দেখলেই কাজলে যায়। শুনুন, আপনার চরিত্র সম্পর্কে আমার জানা আছে, আপনি একটা... হয়েছে হয়েছে, আর গভীরে না যাই। আমার সরল মনের একটাই প্রশ্ন, আমায় কিছু না বলে কেন এখানে এসেছিস? আপনি কে ভাই? আপনাকে কেন বলে আসতে হবে? কাল রাতের ঘটনা মনে নেই মনে হচ্ছে। এখন সকাল, আমার সাথে মিলি আছে। ও, আয়াত আর কথা পেঁচালো না। অর্ষি এমনিতেই রেগে আছে, এখন আর রাগানো ঠিক হবে না। আয়াত একটা পাথরের উপর কোনো রকম ভাবে বসে পড়লো। অর্ষি আয়াতের দিকে একটা মুখ ছামটা মেরে মিলিকে বলতে লাগলো, চল মিলি, আমরা একটু গোসল করে আসি। অর্ষির কথাটা শুনতেই আয়াত চমকে উঠলো। আয়াত অর্ষির উদ্দেশ্যে কিছু না বলে চুপ করে বসে অর্ষির দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। অর্ষি আয়াতের দিকে একটা বাঁকা হাসি দিয়ে সাগরের দিকে চলে যায়। আয়াত অর্ষির এমন অদ্ভুত আচরণে হতবাক। অর্ষি সাগরে গিয়ে নিজের শরীরে একটু একটু করে পানি দিতে লাগলো। আয়াত অর্ষির দিকে তাকিয়ে রাগে ফেটে যাচ্ছে। এতটা নোংরা দেখাচ্ছে অর্ষিকে ভাষায় প্রকাশ করার মতো নয়। পাতলা কাপড় ভেদ করে অর্ষির শরীরের অবয়ব বাহির থেকে উপলব্ধি করা যাচ্ছে। আশেপাশের মেয়েরাও ঠিক একই কাজ করছে। পানিতে নেমে শরীরের বিশেষ কিছু অঙ্গ দেখাচ্ছে সবাইকে। পাখিতে নিয়ে আয়াতের মাথা ব্যথা না থাকলেও অর্ষিকে নিয়ে যথেষ্ট মাথা ব্যথা আছে তার। অর্ষি পানি নিয়ে ভালোই এনজয় করছে। আয়াত আর ধৈর্য ধারণ করতে পারলো না। বসা থেকে উঠে রেগে গিয়ে দৌড়ে ছুটে চলে আসে অর্ষির দিকে। আয়াতকে অর্ষি নিজের সামনে হঠাৎ করে দেখতে পেয়ে একটু অবাক ও অপ্রস্তুত হয়ে যায়। অর্ষি আয়াতকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কেন? আয়াত অর্ষির কথা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সজোরে কষি একটা চর বসিয়ে দিল অর্ষির গালে। নোংরামের লিমিট আছে, আজ তুই সব লিমিট ক্রস করেছিস। ব্লাডি স্টুপিড গার্ল, নিজের দেহ সবাইকে দেখাতে ভালো লাগে তাই না? আয়াতের চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে আসবে। অর্ষি থাপ্পড় খেয়ে মাথা নত করে আছে। লজ্জায় মাথা উঁচু করার সাহস করতে পারছে না অর্ষি। জেদের বসে কি করে ফেললো অর্ষি? আয়াত নিজের শরীরের উপর থেকে ব্লেজারটা খুলে অর্ষির দিকে ছুঁড়ে মারলো। ব্লেজারটা অর্ষির দেহের উপর পড়তেই অর্ষি ব্লেজারটা ধরে নিল। আশেপাশের সবাই অর্ষি আর আয়াতের দিকে নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষি মাথাটা নিচু করে ব্লেজারটা পরে নিল। আয়াত অর্ষিকে রেখেই হন হন করে চলে এলো সাগর পাড় থেকে। আয়াতের মাথাটা জ্যাম হয়ে আছে। অর্ষির কাছে ভীষণ কষ্ট পেয়েছে আয়াত। এই অর্ষি, কাঁদছিস কেন? কি হয়েছে? সাগর পাড় থেকে ফিরে এসে অর্ষি কান্না করতে লাগলো। অর্ষির কান্নার কারণ হলো আয়াতের করা অপমান, কিন্তু এতে আয়াতের দোষ নেই। আয়াত যা করেছে তা ঠিক করেছে। কিন্তু জেদের বসে অর্ষি এতটা অশ্লীল কাজ কি করে করতে পারলো, এটা ভেবেই তার চোখে জল চলে আসছে। অর্ষিকে শান্ত করতে মিলি বলল, দেখ অর্ষি, যা হবার তা হয়ে গেছে, এখন কান্না করিস না, একটু শান্ত হয়ে যা। আয়াত ভাই ভীষণ কষ্ট পেয়েছে আমার কাজে, ওনার চোখে সারা জীবনের জন্য আমি ছোট হয়ে গেলাম। ধুর পাগলি, এসব কিছুই না, মানুষ মাত্রই ভুল। আয়াত ভাইয়া তোকে ক্ষমা করে দিবে, দেখে নিস। সন্ধ্যার দিকে অর্ষি একটু শান্ত হয়ে যায়। আয়াতের সাথে কথা বলার জন্য খুব ইচ্ছে হচ্ছিল তার। অতিরিক্ত কান্না করার জন্য অর্ষির চোখ ফুলে গেছে। অর্ষি নিজের রুম থেকে বেরিয়ে আয়াতের রুমের দিকে চলে যায়। আয়াতকে সরি বলে আয়াতের থেকে ক্ষমা চাইতে হবে তার। এমন ভুল আর কখনো করা যাবে না। অর্ষি আয়াতের রুমের সামনে আসতে অর্ষি অবাক হয়ে যায়। অর্ষির চোখ জোড়া থমকে যায় একদম। অর্ষি দেখতে পেল আয়াত তার রুমের মধ্যে বসে বসে ড্রিঙ্ক করছে। অর্ষি এর আগে কখনো আয়াতকে নেশা করতে দেখেনি, তাই প্রথমবার আয়াতকে এই অবস্থায় দেখে একটু চমকে যায় অর্ষি। অর্ষি দরজার নিকট দাঁড়িয়ে ভাবছে আপন মনে। অর্ষি আপন মনে ভাবছে কথাগুলো। একটা মানুষকে এত কাছ থেকে দেখার পরেও ঠিক চিনতে পারলো না অর্ষি। আয়াত ড্রিঙ্ক করা শেষ করতেই দরজার দিকে চোখ পড়লো তার। আয়াতের চোখের সামনে অর্ষির ছবিটা দেখতে পেয়ে আয়াত একটু বেসুরো কণ্ঠে বলে উঠল, কিরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাহারা দিচ্ছিস নাকি?
আয়াতের কণ্ঠস্বর অর্ষির কানে পৌঁছতেই অর্ষি একটু হকচকিয়ে উঠল। সামান্য অপ্রস্তুত হয়ে অর্ষি বলতে লাগলো, না না, কাউকে পাহারা কেন দিব, আমি এমনি দাঁড়িয়ে আছি। ও আয়াত বসা থেকে উঠে ব্যালকনির দিকে চলে যায়। ব্যালকনি থেকে সাগরের দৃশ্যটা স্পষ্ট। আয়াত ওই সাগরের দিকে তাকিয়ে নিজের মনের কিছু অব্যক্ত অভিব্যক্তি প্রকাশ করছে। মানব জীবন অদ্ভুত, আর অদ্ভুত তার প্রতিটি মোড়। আয়াত পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের কোণে গুজে দিল। লাইটারটা অন করতেই অর্ষির কণ্ঠ শুনতে পেল সে। অর্ষি তার পিছনে দাঁড়িয়ে একটু গভীর কণ্ঠে বলল, কবে থেকে নিকোটিনের ধোঁয়া আর এই মদের নেশা শুরু করেছেন? আয়াত মুখ ঘুরিয়ে অর্ষির দিকে না তাকিয়ে ঠোঁটের কোণ থেকে সিগারেটটা নামিয়ে একটা বাঁকা হাসি দিয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলল, যবে থেকে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে শুরু করেছি, তবে থেকে এই নিকোটিন আর মদ আমাকে সামলাতে শুরু করেছে। কি হয়েছে, আমি কি বলা যাবে? হুম, হাসিটা আমার সবার জন্য, আর কষ্ট বলি বা বেদনা সেটা একান্তই নিজের ব্যক্তিগত। অর্ষি আর কিছু বলার সাহস করে উঠতে পারল না। এতটুকু অর্ষির কাছে স্পষ্ট যে আজ তার সামনে এক ভিন্ন আয়াত দাঁড়িয়ে আছে। এই আয়াতের সাথে পূর্বের আয়াতের বিন্দুমাত্র মিল খুঁজে পাওয়া যাবে না। অর্ষি কিছু সময় দাঁড়িয়ে থেকে মুখটা মলিন করে আয়াতের রুম থেকে বেরিয়ে যায়। হ্যালো আরশি, কেমন আছো? করিডোর থেকে নিজের রুমে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে অর্ষি শুনতে পায় তাকে কেউ ডাকছে। আনমনে অর্ষি কথাটাকে পাত্তা না দিয়ে নিজের রুমের মধ্যে প্রবেশ করার পূর্বে আবারও অর্ষি শুনতে পায়, কি হলো, জবাব দিলে না যে? অর্ষি মুখ ঘুরিয়ে পিছন ফিরে তাকাতে দেখতে পেল ভার্সিটির সেই ছেলেটি তার সামনে। অর্ষি একটু অবাক হয়ে যায় রিহানের উপস্থিতিতে। রিহান হলো অর্ষির ক্লাসমেট। এই রিহান খুব ভালো একটা ছেলে। ভার্সিটির প্রথম দিন থেকে অর্ষির প্রতি একটু বেশি দুর্বল সে, তবে কখনো অর্ষিকে কিছু বলার সাহস করেনি। কারণটা হলো আয়াত। ভার্সিটির মধ্যে হোক বা বাহিরে, অর্ষির দিকে যে তাকায় তাকে আয়াত খুব ভালোবেসে সাজা দিয়ে থাকে। আয়াত আর রিহানের মধ্যে তফাৎ হলো রিহান ভদ্র ছেলে আর আয়াত হলো অসভ্য। যদিও সবার কাছে আয়াত ভালো ছেলে হলেও অর্ষির কাছে সে বরাবরই খারাপ। রিহানকে দেখে অর্ষি একটু অবাক হয়ে বলে উঠল, তুমি এখানে হঠাৎ বেড়াতে এসেছো বুঝি? উফ, আমি শুনেছি তোমরা সবাই চট্টগ্রামে এসেছো, তাই ভাবলাম আমিও চলে আসি। একসাথে ঘুরতে যাওয়া যাবে আর সময়ও কাটবে। ও আচ্ছা, তো সবার সাথে দেখা করে যাও। না না, একটু আগেই আসলাম। এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, তারপর আসবো। আর তাছাড়া যার সাথে দেখা করার ছিল তার সাথে তো দেখা করেই নিলাম, বাকিদের পরে দেখা যাবে। রিহানের কথাটা অর্ষির ভীষণ অবাক লাগে। যাকে দেখার মানে কি? অর্ষি রিহানকে উদ্দেশ্য করে কৌতূহলী হয়ে বলে উঠল, মানে যার সাথে হয়তো বুক ফেটে মরে যেত। এত ভালোবাসার সন্তান এতটা নোংরা হয়ে গেছে, সেটা যে কোনো বাপ। কেউ যদি আপনাকে এত রাতে আমার রুমে দেখতে পায়, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। ডাইনা আয়াতের ভয়ে আটকে ওঠা চোখ জোড়া আর মুখে চলে আসা স্পষ্ট চিন্তার ছাপ দেখতে পেয়ে একটু হেসে উঠল। ডাইনার হাসি দেখে আয়াতের চোখ জোড়া কৌতূহলী হয়ে উঠল। প্রশ্নটা মনের মধ্যে নাড়া দিচ্ছে আয়াতের। আয়াত ডাইনার উদ্দেশ্যে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, আপনি পাগলের মতো হাসছেন কেন? কি হয়েছে? আরে না, এমনি আসছি। ছেলে হয়ে এতটা ভয় পাচ্ছেন, ওদিকে আমি মেয়ে হয়েও কোনো ভয় না পেয়ে এখানে চলে এসেছি। যাই হোক, আমাকে কেউ দেখতে পায়নি। বাঁচালেন আমায়, এখন আপনি আসুন, কাল ফাইল দিয়ে দিব। আয়াতের কথাটা মিস ডাইনার পছন্দ হলো না। উনি একটু রেগে গিয়ে ভীষণ কর্কশ গলায় আয়াতকে উদ্দেশ্য করে বলল, আমার এখনই লাগবে ফাইলটা, কাল অনেক দেরি হয়ে যাবে। দেরি মানে? আমার যখন ইচ্ছা তখন দিব। আর লিসেন, ফার্দার আমার বাড়ি এমন হুটহাট করে চলে আসবেন না, এটা আমার পছন্দ না। আয়াতের কথাটা শুনে ডাইনার মাথা গরম হয়ে যায়। ফাইলটা আজই লাগবে তার। মিস ডাইনা আয়াতের কথাটা শেষ হতেই আয়াতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। আয়াত নিজেও রেগে আছে ডাইনার খামখেয়ালি কাজে, কিন্তু ডাইনার রাগটা আয়াতের রাগকে ছাড়িয়ে যায়। ডাইনা রেগে গিয়ে আয়াতের শার্টের কলার চেপে ধরে আয়াতের বুকের উপর রিভলভারটা চেপে ধরে। রাগে কচকচ করতে করতে ডাইনা আয়াতকে তাতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলতে লাগলো, আমাদের একটা নিয়ম আছে, যাকে আমাদের প্রয়োজন না তাকে আমরা আর রাখি না। যদি এখন ফাইলটা আমি না পাই তো 6টা বুলেট তোর বুকের এপার ওপার করে বেরিয়ে যাবে। ডাইনার কথা শুনে আয়াত থ মেরে যায়। এসব কি বলছে ডাইনা? আয়াত মাথা গরম না করে ঠান্ডা মাথায় ফাইলটা ডাইনার হাতে তুলে দিল। ডাইনা আয়াতের কলার ছেড়ে দিয়ে ফাইলটা চেক করে দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে চলে যায়। ডাইনা চলে যেতেই আয়াত সোফার উপর ধপাস করে বসে পড়ল। আয়াত তো মানুষের উপকার করার জন্য কাজ করে থাকে, তবে কি আয়াত কোনো মাফিয়া চক্রের সাথে যুক্ত হয়ে গেছে? প্রশ্নটা আয়াতের মনকে বিষিয়ে তুলছে।
সকাল হতেই অর্ষির ঘুম ভেঙে যায়। রাতে ঘুম তেমন একটা হয়নি। আয়াতের ব্যাপারটা মাথায় চেপে বসেছে তার। অর্ষি বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করতে চলে যায়। নাস্তার টেবিলে বাবা বসে আছেন। অর্ষি বাবার পাশে দাঁড়াতেই আয়াতের বাবা অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর সীমা, কি খবর তোর? আজকাল বড্ড ব্যস্ত নাকি তুই? বাবার কথার বিপরীতে অর্ষি বেশ শান্ত গলায় জবাব দিল, কোথায় ব্যস্ত? আমি ফ্রি আছি বাবা। তোকে তো দেখতেই পাওয়া যায় না। আচ্ছা বস, নাস্তা করে নে আগে। অর্ষি বাবার পাশে বসে বাবার দিকে তাকালো। সত্যিই বাবার ভালোবাসা হয়তো তার ভাগ্যে ছিল না, কিন্তু এই বাবাটা নিজের বাবার থেকেও কোনো অংশে কম না। অর্ষি বাবার দিকে তাকিয়ে কথাটা ভাবছে। হঠাৎ অর্ষির ভাবনার মাঝে আয়াত চলে এলো। আয়াত, কোথায় থাকিস আজকাল? তোকে তো বছরের 2 ঈদের মতো দুবার দেখতে পাওয়া যায়। বাবার কথায় অর্ষির ঘোর কাটে। অর্ষি আয়াতের দিকে তাকাতেই কেমন একটা লাগছে তার। ভীষণ রকম ঘৃণা কাজ করছে আয়াতের বিপরীতে। এতটা ঘৃণা হয়তো অর্ষির লাইফে অন্য কাউকে কখনো করেনি। অর্ষি আয়াতের দিক থেকে মুখ সরিয়ে নিয়ে চুপচাপ খাবার খেতে লাগলো। আয়াত চেয়ারে বসতে বসতে তার বাবা বলছে, আমি বাসায় থাকি, তুমি কাজের চাপে বিজি থাকো বলে খোঁজ পাও না। ঠিক বলেছিস। বয়স হয়েছে, আর কত? রিটায়ার্ডের সময় চলে এসেছে। আয়াত খাবার খাচ্ছে আর আর চোখে অর্ষির দিকে তাকাচ্ছে। অর্ষি মাথা নিচু করে খাবার খেয়ে খাবার শেষ করে টেবিল থেকে উঠে যায়। আয়াতও খাবার শেষ করে অর্ষির সাথেই উঠে যায়। অর্ষি রেডি হয়ে নিল, ভার্সিটিতে যেতে হবে। আয়াত বাইক নিয়ে বাড়ির নিচে অপেক্ষা করতে লাগলো। নির্দিষ্ট সময় পার হতেই অর্ষি বাড়ির নিচে চলে আসলো। আয়াত বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ষি আয়াতের পাশ থেকে একটু এগিয়ে সামনে যেতেই আয়াত অর্ষিকে উদ্দেশ্য করে বলল, আবার সেই নাটক শুরু হয়েছে। আমার বাইকে করে যেতে হবে বলে দিচ্ছি। অর্ষি আয়াতের কথার কোনো জবাব দিল না। আরো একটু এগিয়ে যেতেই আয়াত বাইক থেকে নেমে দৌড়ে অর্ষির সামনে চলে যায়। অর্ষি মাথা নিচু করে আয়াতকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আয়াত ভাইয়া, আমার পা আছে, আমি একা যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না, প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন। আয়াত অর্ষির কথার বিপরীতে একটু বাঁকা হাসি দিল। ঠোঁট বাঁকিয়ে বলতে লাগলো আয়াত, সরি, আমি কাউকে। কথা শুনে আয়াত বুঝতে পারলো অর্ষি কি বলছে। আয়াত একটা মুচকি হাসি দিয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলল, অর্ষি, সত্যিটা না জেনে মানুষকে অপবিত্র বলিস না প্লিজ। সবটা না জেনে একতরফা মন্তব্য করিস না প্লিজ। হো তাই? সত্যিটা হলো ওই মেয়ে বিপদে পড়ে রাতে মুখে ঢেকে আপনার রুমে এসেছিল, আপনি তাকে সাহায্য করতে মদে খাওয়ালেন, তারপর দুজন মিলে এনজয় করলেন সারা রাত। তারপর ও মেয়ের বিপদ কেটে গেল, আশা চলে গেল, তাই তো? যেটা ভাবার ভাবতে পারিস, আর কিছু বলবো না আমি। চুপ একদম। আমি যা জানি তাতেই হবে, আর কিছু জানার নেই আমার। নেক্সট টাইম আমার পথ আটকালে খারাপ কিছু হবে বলে দিলাম, নোংরা মানুষ একটা। কথাটা বলেই অর্ষি আয়াতের সামনে দিয়ে হন হন করে চলে গেল। আয়াতের চোখের কোণ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। আয়াত সত্যিটা না পারছে বলতে আর না পারছে আড়াল করতে। ভার্সিটিতে এসে আয়াত ক্যাম্পাসে এসে মনমরা হয়ে বসে আছে। সব বন্ধুরা আড্ডা দিচ্ছে। আয়াত একটা কোণে চুপটি করে বসে আছে। অর্ষির বলা কথাগুলো মনকে আঘাত করেছে ভীষণ। আয়াত একটু নিজেকে শান্ত করে বসা থেকে উঠে দাঁড়ালো। অর্ষির ডিপার্টমেন্টের সামনে দিয়ে নিজের ক্লাসে যাবার সময় আয়াত অর্ষিকে দেখার জন্য অর্ষির ক্লাসে দৃষ্টি নিক্ষেপ করলো। আয়াত অর্ষির ক্লাসে তাকাতেই থ মেরে দাঁড়িয়ে পড়লো। এসব কি দেখছে আয়াত? অর্ষি হঠাৎ করে এসব কেন করছে? আয়াত দেখতে পেল অর্ষি একটা ছেলের সাথে হেসে হেসে খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে। দৃশ্যটা দেখার পর আয়াতের বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব হলো। আয়াত বুঝতে পারে না অর্ষির পাশে অন্য কেউ থাকলে তার এই অদ্ভুত অনুভূতি কেন হয়। আয়াত একটু রেগে গিয়ে নিজের হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল। ইচ্ছে করছে তার ছেলেটিকে গিয়ে রিহানের মতো সাজা দিতে। ও, আপনাদের তো বলাই হয়নি, সেই দিন হোটেলে রিহানের অমন হাল ওয়াশরুমে পড়ে গিয়ে হয়নি। আয়াত করেছে রিহানের এমন হাল। যাই হোক, আয়াত ক্লাসের দরজার দিকে দাঁড়িয়ে আছে রাগী একটা লুক নিয়ে। আয়াতের উপস্থিতি অর্ষি আর চোখে পর্যবেক্ষণ করলো। আয়াত কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলো না। হনহন করে অর্ষির দিকে ছুটে চলে যায় সে। অর্ষির সামনে গিয়ে আয়াত অর্ষি আর ওই ছেলের মাঝ বরাবর প্রবেশ করে দেয়ালে একটু হেল দিয়ে দাঁড়ায়। আয়াতের এমন হুট করে চলে আসা ছেলেটির একটুও পছন্দ হয়নি। ছেলেটি একটু রাগ ও কৌতূহল মিশ্রিত কণ্ঠস্বর নিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে উঠল। ছেলেটির কথা শুনে আয়াত এমন একটা ভাব করলো, মনে হচ্ছে আয়াত তার কোনো কথাই শুনতে পায়নি। আয়াতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ষি। আয়াতকে নিশ্চুপ দেখে ছেলেটি একটু হাঁক ছেড়ে চেঁচিয়ে রাগী কণ্ঠে আয়াতকে উদ্দেশ্য করে আবার বলতে লাগলো। আয়াত এবার একটু বাঁকা হাসি দিয়ে ছেলেটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কথা কানে যাবে না তো কোথায় যাবে?
কথা কানে আসছে, কিন্তু আমি বুঝতে পারছি না কথাগুলো কি আমায় বলছিস নাকি অন্য। অর্ষি বলতে লাগলো, বাহ, আচ্ছা বাহ, মানে আমি কারোর সাথে কথা বলতে পারবো না, আমার আপনার রেস্ট্রিকশন মতো কাজ করতে হবে। আপনি নিজের মুখে নিজের পরিচয়টা বারবার দিচ্ছেন, বাহ, আমি সত্যিই অবাক না হয়ে পারলাম না। আপনি যে এতটা নিচু লোক, এটা শুধু আমি না, আপনি নিজেও জানেন। আমি বাজে সেটা আর কিভাবে প্রমাণ করব বল। আর শোন, তুই সবার সাথে কথা বলতে পারবি, সবার সাথে আড্ডা দিতে পারবি, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু তোর সাথে কেউ কথা বলতে পারবে না। আর যদি কেউ তোর সাথে কথা বলার চেষ্টা করে, তবে তার অবস্থা যে কি হবে তা আমি নিজেও জানি না। আয়াতের কথা শুনে অর্ষি ভীষণ রেগে গেল। এমন সাইকো টাইপের কথা শুনে যে কেউ রেগে যাবে, এটা স্বাভাবিক। অর্ষি রেগে গিয়ে আয়াতের টি শার্টের কলার চেপে ধরলো। আয়াত একটুও অবাক হলো না অর্ষির ব্যবহারে, বরং আয়াত মুচকি হেসে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই যখন রেগে যাস তখন আমার কেন জানি না ভীষণ ভালো লাগে। সো সুইট, একদম সুগার ফ্রি মিষ্টির মতো লাগে তোকে। অর্ষি আয়াতের কলার ছেড়ে দিয়ে তাচ্ছিল্যকর কণ্ঠে আয়াতকে বলতে লাগলো, তাই এই কথা বলেই মনে হয় সবাইকে হাত করেন আপনি, রাইট? একদম রাইট। অর্ষি আর কিছু বলল না। আয়াতের সামনে থেকে দৌড়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় সে। আয়াত নিশ্চুপ হয়ে অর্ষির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ভার্সিটি থেকে আয়াতের সাথে রাগারাগি করে অর্ষি বাড়ি চলে এলো। বাড়ি এসে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লো সে। কেন যেন ভীষণ খারাপ লাগছে নিজের কাছে নিজেকে। আয়াত কি প্রমাণ করতে চায়? আমি তো ওর থেকে দূরে থাকতে চাই। ও কেন গায়ে পড়ে কথা বলে আমার সাথে? আমি কারোর সাথে কথা বললেও কোনো বাধা দেয়। তবে কি আয়াত ভাইয়া আমাকে পছন্দ করে? ওনার মতো একটা নোংরা মানুষকে আমি পছন্দ করতে পারবো না। আর ওনার আসল রূপ আমি দেখে ফেলেছি। তারপরও ওনার প্রতি দুর্বলতা থাকা আমার শোভা দেখায় না। কিন্তু যতই ওনাকে অপমান করি না কেন, ওনার পাশে কেন অন্য মেয়েকে দেখলে আমার হিংসা হয়? এটা কেন? আচ্ছা সত্যিই তো এমনটা কেন হয় আমার? আমি তো নিজের ইচ্ছাতে এমনটা করি না। কেন যেন ওনার পাশে কোনো নারীকে দেখলে আমার কষ্ট হয়, রাগ ওঠে ভীষণ। অর্ষি কথাগুলো আপন মনে ভাবতে লাগলো। এই অনুভূতির নাম আর যাই হোক, কখনো ভালোবাসা বলা যাবে না, কারণ ওনাকে ও ভালোবাসে না। অর্ষি কাল রাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। ফোন কলার ওপার থেকে এক নিঃশ্বাসে কথাটা কড়কড় করে বলে যায় ডায়না। আয়াত ভীষণ বিরক্ত নিয়ে কলটা পিক করলো। আয়াত ডায়নার উদ্দেশ্যে বলল, কেন, কোনো প্রয়োজন? আমার হাতে সময় নেই, আমি আসতে পারবো না। আপনি আসবেন মানে? অসহ্য, কোথায় আসতে হবে বলুন। ডায়না ফোন করে আয়াতকে একটা অ্যাড্রেস বলল। আয়াত নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজ এই ডায়নাকে বলে দিবে আয়াত তার এই সমস্ত কাজে আয়াত আর নেই। আয়াতের বুঝতে আর বাকি নেই যে এটা একটা সাইবার ক্রাইম গ্যাং। আয়াত ডায়নার দেয়া অ্যাড্রেস মতো আসতে একটা বিশাল কালো গাড়ি থেকে ডায়না নেমে এলো। আয়াত ডায়নার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে যায়। যে মেয়ে জিন্স আর শার্ট পরতো আজ সে শাড়ি পরে এলো, ব্যাপারটা কি? আয়াত ডায়নার থেকে চোখ সরিয়ে নিতেই ডায়না এসে আয়াতকে উদ্দেশ্য করে বলল, সরি মিস্টার আয়াত, ওই দিন মাথা ঠিক ছিল না আমার, প্লিজ আমায় ক্ষমা করে দিন। ইটস ওকে, কিন্তু আমি দুঃখিত, আমি আর আপনার হয়ে কাজ করতে পারবো না, কারণ আমি ভালোর সাথে কাজ করি, খারাপের সাথে নয়। আসছি, খুদা হাফেজ। কথাটা শেষ করতেই আয়াত ডায়নার সামনে থেকে চলে যেতে নিল। আয়াত একটু এগিয়ে যেতেই ডায়না আয়াতকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, স্টপ আয়াত, আপনি জানেন আমি কি করতে পারি? আয়াত ডায়নার দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে একটা তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলতে লাগলো, আমি জানি আপনি কি করতে পারেন, আর ভুলে যাবেন না আমি কি করতে পারি। কথাটা শেষ করে আয়াত একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে এলো। কাউকে বেশি লাই দিতে নেই, পরে মাথায় উঠে নাচবে। আয়াত ডায়নার সাথে কথা শেষ করে বাড়ি চলে এলো। বাড়ি এসে আয়াত নিজের রুমে একটু ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যার দিকে আয়াত দেখতে পেল বাড়িতে অনেক মানুষের আনাগোনা হচ্ছে। আয়াত বিষয়টা একটু গভীরভাবে দেখতে পেল অর্ষিকে দেখা যাচ্ছে না। আয়াত একটু কৌতূহলী হয়ে তার মাকে কিছু জিজ্ঞেস করার সাথে সাথে আয়াতকে চমকে দিল তার মা। আয়াত তার মায়ের কথা শুনে একদম থ মেরে দাঁড়িয়ে যায়। আয়াত তার মাকে জিজ্ঞেস করলো, মা, বাড়িতে তো লোকজন কেন? আয়াতের কথার বিপরীতে আয়াতের মা বেশ শান্ত গলায় জবাব দিল, অর্ষিকে দেখতে ওর বাড়ি থেকে লোক আসছে। ও বাড়ি থেকে মানে? আমায় তো কিছু জানানো হয়নি। কথাটা ভীষণ বিক্ষিপ্ত কণ্ঠে বলল আয়াত। আরে তোকে তো বলাই হয়নি, তোর বাবা অর্ষির জন্য একটা ছেলেকে পছন্দ করেছে, আর অর্ষির সেই ছেলেকে ভীষণ পছন্দ হয়েছে। ছেলেটা ইন্সপেক্টর, ভালো সম্বন্ধ, তাই আর বিলম্ব করি নাই আমরা। আজ পাকা দেখার হবে, কাল বিয়ে। ও, আয়াতের মা কথাটা শেষ করে চলে যায়। আয়াত পাথরের মতো দাঁড়িয়ে থাকে। অর্ষির বিয়ে হয়ে যাবে?
কথাটা মানতে ভীষণ কষ্ট হচ্ছে আয়াদের। আয়াত নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। চোখ জোড়া ছলছল হয়ে এলো তার। আয়াত সোফার উপরে বসে আপন মনে বলতে লাগলো, পুলিশ ইন্সপেক্টর ছেলেকে তোর পছন্দ হয়ে গেল? আচ্ছা, তুই কি একটু বুঝতে পারিসনি আমি তোকে ভালোবাসি? আমার সবটা জুড়ে শুধু তোর বসবাস। আচ্ছা, আমি সারাদিন ঝগড়া করি ঠিক আছে, কিন্তু তোর চোখে আমার খারাপ দিকটাই পড়লো। আমার মধ্যে যে তোর জন্য এক হৃদয় ভালোবাসা রয়েছে তা কি চোখে পড়েনি? হয়তো পড়েনি, কারণ আমার ভালোবাসাটা অপ্রকাশিত। কিন্তু আমি বারবার তোর কাছে নিজের ভালোবাসা তুলে ধরেছি, বোঝাতে চেয়েছি তোকে আমি ভালোবাসি অর্ষি। কিন্তু আফসোস, তুই তা বুঝতে পারলি না। ইচ্ছে করলে বিয়েটা ভেঙে দিতে পারি, কিন্তু বিয়ে ভাঙলে কি তোকে পাবো? কখনো না। তুই রাজি আছিস মানে বিয়েটা হবে, আমি বাধা দিব না। আর তোকে অন্য কারোর পাশে সহ্য করার ক্ষমতা না থাকাটা আমার ব্যর্থতা, তার জন্য তুই দায়ী না। কথাটা শেষ করতেই আয়াতের চোখ দিয়ে বেদনার নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। ভালোবাসা বুঝি এমনই হয়? প্রিয়জনের গুরুত্ব ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না সেই প্রিয়জন অপরিচিত হয়ে যায়। কিছু অনুভূতি কখনো প্রকাশ করতে নেই, কিছু ভালোবাসা বেঁচে রয় মনের কোণে। আয়াত ড্রিঙ্ক করছে আর সিগারেট ফুঁকছে নিজের রুমে বসে বসে। মা বাবা দুবার করে ডাকতে আসলেও আয়াত নিজের রুম থেকে বের হয়নি। মা অর্ষিকে রুমে রেখে চলে যায়। অর্ষি বিছানায় বসে আছে, চোখ থেকে ঝরছে জল। মনের মধ্যে একটা প্রশ্ন উকি দিচ্ছে বারংবার, আয়াত ভাইয়া কি এই বিয়েটা ভেঙে দিতে পারে না? সে কি একটাবার সবার সামনে এসে বলতে পারে না? অর্ষি একটা দীর্ঘশ্বাস ফেলল। একজন নারী যখন নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসে বা অন্য কারোর হয়ে যায়, তখন আমাদের পুরুষতান্ত্রিক সমাজটা ওই মেয়েটাকে নানা কথা বলে দোষারোপ করে। নারী জাতি ছলনাময় বা প্রতারক নয়, তাদের একটাই দোষ, বুক ফেটে যাবে তবে মুখটা খুলবে না কখনো। পুরুষের থেকে একজন নারী কয়েক গুণ বেশি ভালোবাসার ক্ষমতা রাখে। কথাটা বিশ্বাস হলো না? তবে নিজের মায়ের দিকে দৃষ্টিপাত করুন, দেখে নিন, আপনার সামনেই প্রমাণ আছে। আয়াত, আরশিকে ওর বাড়ির লোকেরা দেখতে এসেছিল, কিন্তু তুই নিজের রুমের মধ্যে বসেছিলি কেন? আয়াতের বাবা ভীষণ কর্কশ কণ্ঠে কথাটা আয়াতকে উদ্দেশ্য করে বলল। আয়াত সোফার উপর চোখ জোড়া বন্ধ করে বসে আছে। তার বাবার কথাটা শেষ হতেই আয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। তার বাবার সামনে থেকে নিজের মুখটা একটু আড়াল করে বেসুরো গলায় বলতে লাগলো, ওর বিয়ের কথা হচ্ছে, সেখানে আমার কাজ কি? আমি একটু বিজি ছিলাম কাজে, তাই আর কি যেতে পারিনি। আয়াতের কথাটা তার বাবার মনকে শান্ত করতে পারলো না। উনি আরো রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, কি এমন কাজ তোর? আমার মেয়ের বিয়ের কথা চলছে, সেখানে আসতে পারলি না? জানিস সবাই তোর কথা জিজ্ঞেস করছে। আমার এতটা অভদ্র কি করে হলি তুই? বল, উত্তর দে। বাবার কথা শেষ হবার পূর্বেই আয়াত তার বাবাকে অবাক করে দিল। আয়াত তার বাবার চোখের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। আয়াতের ফর্সা উজ্জ্বল বর্ণের মুখটা লাল হয়ে আছে, চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে। আয়াতের চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে মাটিতে পড়লো। আয়াত ভারী কণ্ঠস্বর নিয়ে তার বাবার উদ্দেশ্যে বলতে লাগলো, কি হয়েছে? আমি ওখানে যাইনি আর যাবো না কখনো। ওর বিয়ে হচ্ছে হোক, অর্ষির বিয়ে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপসেট আছি বাবা। সামান্য একটা ব্যাপার নিয়ে তো রাগ দেখানোর কিছু নেই বাবা। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, আমার কিছু ভালো লাগছে না। প্লিজ পা ধরি তোমাদের, একটু একা থাকতে দাও আমায়। আয়াতের ক্ষতবিক্ষত কণ্ঠস্বর জানান দিচ্ছে তার মনের অবস্থা। আয়াতের বাবা বুঝতে পারছে না আয়াতের আচরণ এমন বদলে গেল কি করে। উনি বুঝতে পারছেন না আয়াতের কি হয়েছে, যার জন্য আয়াত একাকিত্ব প্রত্যাশা করছে। বাবা আয়াতের দিকে এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকার পরে আয়াতের রুম থেকে বেরিয়ে চলে যায়। রাতের দিকে খাবার টেবিলে বসে আছে আয়াতের বাবা, ওনার পাশে বসে আছেন মা। অর্ষি আর আয়াত কেউ খাবার খেতে আসে না এখনো। বাবা মা দুজনেই একদম নিশ্চুপ হয়ে বসে আছে। মা খাবার খাচ্ছ না যে? মায়ের পিছন থেকে কিছুটা মনের কণ্ঠ নিয়ে কথাটা বলল অর্ষি। অর্ষির কথাটা শুনে মা একটু কেঁপে উঠল। উনি আনমনে বলে উঠলেন, হ্যাঁ খাচ্ছি। অর্ষি বাবা ও মাকে খাবার বেড়ে দিয়ে আয়াতের রুমের দিকে তাকিয়ে বলতে লাগলো, মা, আয়াত ভাইয়া খাবার খেতে আসেনি? হুম, ওর কিছু ব্যক্তিগত কারণে একটু একা থাকতে চায়। জানিস অর্ষি, আজ তোর আয়াত ভাইয়া প্রথম তোর বাবার মুখের ওপর চেঁচিয়ে কথা বলেছে। হয়তো কোনো পাপ করেছি আমরা, তা না হলে এমন অবাধ্য সন্তান আমাদের হতো না। মায়ের কথাটা শুনে অর্ষি বেশ অবাক হয়ে যায়। আয়াত সবার সাথে রুডলি বিহেভ করে ঠিক আছে, কিন্তু সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত অর্ষি কখনো আয়াতকে তার বাবা মায়ের মুখের উপর কথা বলতে দেখেনি। মা বাবা যাই বলে আয়াত তাই মেনে নেয়। কিন্তু এইসব আজ কি শুনছে সে? আয়াত ভাইয়াও আসরেও আসলো না। কি হয়েছে তার জানতে হবে। আর যদি ওর কারণে আয়াত ভাইয়া এসব করে থাকে, তবে তার থেকে ক্ষমা চাইতে হবে। ও চায় না আয়াত ভাইয়া মা বাবার সাথে কোনো ধরনের বাজে ব্যবহার করে তাদের মনে কষ্ট দিক।
খাবার খাওয়া শেষ হলে অর্ষি নিজের রুমে চলে যায়। বাবা মা খাবার শেষ করে অনেক আগেই নিজেদের রুমে চলে গেছে। অর্ষি সোফায় বসে ভাবছে আয়াতের সামনে গিয়ে সে কি বলবে, কিভাবে জিজ্ঞাসা করবে যে আয়াত এমনটা কেন করেছে। আয়াত আবার তাকে অন্য কিছু ভাববে না তো? এইসব ভাবনার মাঝে মনে পড়ে গেল তার, যা হবে পরে দেখা যাবে, এখন আয়াত ভাইয়ের সাথে কথা বলতে হবে ওকে। অর্ষি নিজের রুম থেকে বেরিয়ে আয়াতের রুমের দিকে চলে যায়। এই প্রথমবার অর্ষির বুকের মধ্যে অদ্ভুত এক ভয় কাজ করছে, হাত পা অবশ হয়ে আসছে তার। কিন্তু না, অর্ষিকে জানতেই হবে সবটা। অর্ষি আয়াতের রুমের সামনে গিয়ে দরজায় নক করলো। আয়াত ভাইয়া, আমি অর্ষি, ভিতরে আসতে পারি? দরজার ওপারে থেকে একটা তাচ্ছিল্যকর কণ্ঠস্বর ভেসে এলো। আয়াত বলছে, এত বড় ব্যক্তিত্ব এখনো হয়ে জানি যে আমার রুমে কাউকে আসার জন্য পারমিশন নিতে হবে। আয়াতের কথাটা শেষ হতেই অর্ষি দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললো। দরজা খুলতেই অর্ষি দেখতে পেল আয়াত সোফায় বসে বসে সিগারেট খাচ্ছে। অর্ষি আয়াতের দিকে একটা রাগী লোক নিয়ে বলতে লাগলো, এই, আপনি সিগারেট খাচ্ছেন কেন? আর তোর কত বড় সাহস আমার বাবার উপর চিৎকার করে কথা বলিস? তোকে জন্ম দিয়ে তারা পাপ করেছে, কেন করছিস এসব? কি চাস তুই? আমি তো চলে যাচ্ছি কাল তোদের বাড়ি থেকে সারা জীবনের জন্য, আর আসবো না কখনো তোকে জ্বালাতে, আর কখনো এই মুখ দেখতে পাবি না তুই। ঝগড়া হবে না, আমাকে কারোর সাথে কথা বলতেও দেখবি না। আমি আর তোকে অপমান করব না, প্লিজ, আমার অনুরোধ, মা বাবাকে কষ্ট দিস না আয়াত। অর্ষির কথাটা শেষ হতেই আয়াত সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো। অর্ষি কান্না করছে। আয়াত সিগারেটটা ফেলে দিয়ে মাথাটা নিচু করে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কথা দিলাম আর কখনো এই সিগারেট আমার হাতে উঠবে না, আর বাবা মাকে আঘাত করেও কথা বলবো না। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোকে, কি দিবি তো? অর্ষি একটু অবাক হয়ে যায় আয়াতের কথায়। কি প্রশ্ন করতে চায় আয়াত? অর্ষি হ্যাঁসূচক মাথা নাড়তেই আয়াত অর্ষির দিকে এগিয়ে আসতে লাগলো। অর্ষি একটু অবাক ও ভীত হয়ে আমতা আমতা করতে লাগলো। আয়াত অর্ষির কাছে এসে অর্ষিকে অবাক করে দিয়ে অর্ষির কোমর স্পর্শ করে। অর্ষি আয়াতের এমন অদ্ভুত ব্যবহারে একটু বিব্রত বোধ করে। আয়াত অর্ষিকে নিজের বাহুর দিকে টেনে আনতেই অর্ষি আলতো মৃদু কণ্ঠে আয়াতকে বলে উঠল, আয়াত ভাই এসব কি করছেন? আয়াত অর্ষির চোখের দিকে নিজের দৃষ্টি রেখে অর্ষিকে চুপ করতে বলল। অর্ষি নিশ্চুপ হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে লাগলো। আয়াত অর্ষিকে বলতে লাগলো, আমার মন থেকে আজ একটা সত্যি কথা বলবি, এই বিয়েতে তোর মত আছে কিনা? অর্ষি আয়াতের প্রশ্ন শুনে যেই মাত্র উত্তর দিতে যাবে ঠিক ওই মুহূর্তে আয়াত আবার অর্ষিকে থামিয়ে বলতে লাগলো, আমি সত্যি উত্তর চাই, যা বলবি একদম সত্যি বলবি। আমি বিয়ে করতে রাজি। কথাটা শোনা মাত্র আয়াত বাকরুদ্ধ হয়ে যায়। অনেকটা আশা নিয়েছিল আয়াত, এই বুঝি অর্ষি বলবে সে রাজি নয়। কিন্তু না, অর্ষি আয়াতকে সাফ সাফ জানিয়ে দিল সে বিয়ে করতে রাজি। আয়াত অর্ষির চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াতের চোখ জোড়া পূর্বের ন্যায় আবারও রক্তবর্ণ ধারণ করলো। অর্ষি আয়াতের চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে নিল। ওই রক্তিম চোখের দিকে দৃষ্টিপাত করার সাহস অর্ষির নেই। আয়াত এখনো অর্ষির কোমর স্পর্শ করে আছে। হঠাৎ আয়াত আর অর্ষির ঘোর কাটে দরজার ওপার থেকে ভেসে আসা কারো ভারী কর্কশ কণ্ঠের শব্দে। বাহ বাহ, আর সীমা, এই ছিল তোর মনে? কথাটা কানে ভেসে আসতেই অর্ষি ও আয়াত দুজনেই ভীষণ চমকে উঠল। আয়াত অর্ষির কোমর থেকে হাত সরিয়ে নিতেই অর্ষি দরজার ওপারে দৃষ্টিপাত করলো। দরজার ওপারে দৃষ্টিপাত করতেই অর্ষির চোখ জোড়া থ মেরে যায়। বাবা দাঁড়িয়ে আছে। অর্ষি বাবাকে দেখতে পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভীষণ রকম ভয় হচ্ছে অর্ষির। আয়াতও একটু থমকে যায়, কারো মুখেই কোনো শব্দ নেই। বাবা রুমের মধ্যে এসে অর্ষির মুখোমুখি দাঁড়িয়ে ভীষণ উত্তেজিত হয়ে বলতে লাগলো, আয়াদের আজ ওই অনুষ্ঠানে না আসার পেছনে তবে এই কারণ ছিল? বাবার কথাটা শেষ না হতেই অর্ষি বাবাকে বলতে লাগলো, বাবা বিশ্বাস করো, আমার আর আয়াত ভাইয়ের মধ্যে। চুপ, একদম চুপ হয়ে যাও। রাস্তা থেকে তুলে এনে নিজের মেয়ের জায়গাটা দিয়েছি এই দিনটি দেখার জন্য। আমার বাড়ি থেকে আমার ছেলেকে ভালোবাসার জালে আটকে তুই আমার পিঠে ছুরা বসিয়ে দিলি। বাবা ভীষণ রেগে গিয়ে অর্ষিকে চড় মারলো। অর্ষি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করছে। আয়াত অর্ষির পাশেই এতটা সময় নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু বাবার থাপ্পড়ের শব্দ কানে আসতেই আয়াত সকল নীরবতা ভেঙে বলতে লাগলো, বাবা, অর্ষিকে ভুল বুঝো না তুমি, অর্ষির সাথে আমার কোনো সম্পর্ক নেই, অযথা ওকে দোষারোপ করো না প্লিজ। আয়াতের দিকে বাবা এগিয়ে এসে আয়াতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বাবা চিৎকার করে বলতে লাগলো, তুই একদম চুপ। আমি এখন খুব বুঝতে পারছি তুই আমার মান সম্মান নষ্ট করার জন্য এসব করেছিস। আয়াত আর বাবার কথার মাঝে মা চলে এলো। মা এসে আয়াতের বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
তুমি এতে রেগে যাচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো প্লিজ। শান্ত হয়ে যাও। আয়াত, কি হয়েছে আমায় বল। তুমি যাকে আদরের মেয়ে ভাবিয়ে লালন পালন করেছো, সেই মেয়ে আজ আমার মান সম্মান নিয়ে খেলছে। আর তোমার আয়াত তো এই মেয়ের থেকেও কয়েক গুণে গিয়ে। ওরা দুজন মিলে আমার মান সম্মান নষ্ট করেছে। সকলের সামনে আমার মাথা নত করে ফেলেছে ওরা। মা আয়াতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগলো, আয়াত, তোর বাবা এসব কি বলছে? এসব আমি কি শুনছি? আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, মা, আমি অর্ষিকে ভালোবাসি। আর ওর বিয়ে অন্য কোথাও হচ্ছে তা আমি মেনে নিতে পারিনি। অর্ষির কোনো দোষ নেই, ও আমাকে কখনো ভালোবাসেনি। আমি ওকে পছন্দ করতাম, কিন্তু ও আমাকে কখনো পছন্দ করেনি। সেই ছোট্টবেলা থেকে ওর প্রতি আমি দুর্বল। 1000বার ওকে বোঝাতে চেষ্টা করেছি যে ওর জন্য আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। কিন্তু আজ যে মেয়েটাকে নিয়ে কথা বলছো তোমরা, সেই মেয়েটা কখনো আমার মনের কথা বোঝার চেষ্টা করেনি। ওর কোনো ভুল নেই, অপরাধ আমি করেছি। ক্ষমা চাইবার মুখ নেই আমার। তোমাদের সম্মান যাতে নষ্ট না হয়, তার জন্য আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। তোমরা ভালো থেকো, আমি দূর থেকে নিজেকে গুছিয়ে নিব। চোখের উপর থেকে জলটা মুছে নিয়ে আয়াত নিজের ব্যাগটা সোফার উপর থেকে তুলে কাঁধে নিয়ে নিল। অর্ষি এতক্ষণ শুধুমাত্র মাথা নিচু করে নিজের চোখের জল ফেলেছে, কিন্তু যখন আয়াত সবার সামনে তার মনের কথাগুলো প্রকাশ করলো, ঠিক ওই মুহূর্তে অর্ষি এক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। মুখ ফুটে বলতে পারছে না, আয়াত, আমিও তোমায় ভালোবাসি। কোন মুখে বলবে? একটা অনাথ মেয়েকে এরা নিজের মেয়ের আসনে বসিয়েছে। তাদের মনে কষ্ট দেওয়া কখনো সম্ভব না। অর্ষি আয়াতের দিক থেকে মুখটা ফিরিয়ে নিল। মা বাবা একদম নিশ্চুপ হয়ে আছে। আয়াত ব্যাগটা কাঁধে নিয়ে অর্ষির সামনে দিয়ে চলে যেতে নিল। হঠাৎ করে বাবা আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঘরের মেয়েকে সারা জীবন ঘরে রাখতে চাই। এই কথাটা যদি আমায় আরো আগে বলে দিতিস, তবে এত কিছু হতো না। কথাটা আয়াতের কানে আসতেই আয়াত দাঁড়িয়ে পড়ে। বাবার কথার মানে তার কাছে স্পষ্ট না। আয়াত তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে চমকে উঠল। ওনাদের মুখে হাসির রেখা উকি দিচ্ছে। অর্ষিও বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে বাবা মায়ের মুখে হাসি কি করে চলে এলো বুঝতে পারছে না অর্ষি। বাবা অর্ষির দিকে এগিয়ে এসে অর্ষিকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, সরি রে মা, তোর গায়ে হাত না তুললে আমাদের ছেলেটা কখনো সত্যিটা বলতো না। আমার ছেলেকে তোর পছন্দ, সেটা আমাদের থেকে লুকানো উচিত হয়নি। অর্ষি শব্দ করে কান্না করে দিয়ে বলল, বাবা, আয়াত ভাইকে পছন্দ করি কিনা সেটা জানি না আমি, কিন্তু ওনাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে আমি পারবো না। কাল বিয়ে হবে অবশ্যই, তবে আমার পছন্দ করা ছেলের সাথে নয়, তোর পছন্দ করা ছেলের সাথে। কিন্তু মা, এখন থেকে ঝগড়াটা কমিয়ে দিস, এতে মানুষ কি বলবে? অর্ষি একটু লজ্জা পেয়ে আয়াতের রুম থেকে বেরিয়ে যায়। আয়াত দরজার সামনে দাঁড়িয়ে থাকে থ মেরে। কোনো কিছুই তার মাথায় ঢুকলো না। বাবা মা যাবার সময় বলে গেল, এখন থেকে আমার মেয়েকে একদম জ্বালাবি না। শুধুমাত্র ওকে অন্যের বাড়িতে পাঠাতে চাই না বলে তোর মতো একটা স্টুপিডের হাতে ওকে তুলে দিচ্ছি। কথাটা শেষ করে সবাই চলে যায়। মা বাবা চলে যেতে আয়াতের ঠোঁটের কোণে একটা হাসি রেখা উকি দিল। সকল বাবা মা যদি নিজেদের সন্তানের ভালো লাগার মূল্য দিত, তবে হয়তো সবার ভালোবাসায় পূর্ণতার পথে হাঁটত। সকালবেলা থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। অর্ষিকে নববধূর রূপে সাজানো হলো। অর্ষিকে দেখতে একদম একটা কিউট পরীর মতো লাগছে। বিয়ের আসরে আয়াত অর্ষির দিক থেকে মুখ ফেরাতে পারল না। লজ্জা মাখা মুখে অর্ষিকে অপূর্ব সুন্দরী লাগছে। এই মিস্টার আয়াত ভাইয়া, আপনি কিন্তু আমায় ছোবেন না। বাসরাতে প্রবেশ করার সাথে সাথে অর্ষির এমন অদ্ভুত কথা শুনে আয়াত চমকে ওঠে। মানে কি? তোকে ছুলে কি হবে? কি হবে মানে? আমি আপনার জুনিয়র, সম্মান নষ্ট করিয়েন না নিজের। অর্ষির কথাটা শেষ হতেই আয়াত শব্দ করে হেসে দিয়ে বলতে লাগলো, এখন থেকে তোমার সামনে আমার সম্মান না থাকলেও চলবে। আর হ্যাঁ, আগেও তেমন কোনো সম্মান আমি তোর থেকে পাইনি। সো দেয়ারফর সম্মান আশা করছি না, ভালোবাসা আশা করি। ওইটা তো পেয়ে গেছেন, নিজের থেকেও বেশি ভালোবাসি আপনাকে। এই অর্ষি, আর কত ঘুমাবি? এবার উঠে পড়। অর্ষির কপালে আলতো করে একটা চুমু দিয়ে কথাটা বলল আয়াত। আধ ঘুমে আচ্ছন্ন হয়ে অর্ষি আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চুপ কর হারামজাদা গোলবালিশ, তুই কথা বলতে পারিস না, একদম চুপ করে শুয়ে থাক। আয়াত একটু চমকে গিয়ে বলে উঠলো, লে কুলবালিশকে, আমি আয়াত, তোর কিউট হ্যান্ডসাম হাজবেন্ড। অর্ষি চোখ জোড়া আলতো করে মেলে আয়াতকে দেখে বিছানা থেকে তড়িঘড়ি করে উঠে গিয়ে বলতে লাগলো, ওহ সরি, ভুলে গিয়েছিলাম আমার বিয়ে হয়ে গেছে। যাই হোক, আপনি অতটাও কিউট না যে যতটা বলছেন। এখন বের হন, আমি একটু ঘুমিয়ে নিই, আমার বড্ড ঘুম পাচ্ছে। কি? এই আমি থাকলে সমস্যা কোথায়? আপনি থাকলে
কাল রাতের মতো আমার সাথে ঘুম নষ্ট করে দিবেন, তাই বেরিয়ে যান, তা না হলে আমি আম্মুকে ডাকবো। অর্ষির কথাটা শুনে আয়াত মুখটা মলিন করে রুম থেকে বেরিয়ে যায়। অর্ষি একটা মিষ্টি হাসি দিয়ে আবারও ঘুমিয়ে পড়ল। সুপ্রিয় পাঠক পাঠিকারা, দোয়া করবেন তাদের ভালোবাসার দিনগুলো যেন সব সময় এমনই কাটে।